আসলে বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিনই আলোকিত হচ্ছি, এবং আলোকিত একা তো হওয়া যায় না, সবাইকে নিয়ে আলোকিত হতে হয়। তো আমি আপনাদের সবাইকে আবুধাবিতে থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়ে আজকে আলোচনা ভয়কে জয় এর উপরে আমরা আলোকপাত করব। কিন্তু এর আগে আমি একটা সুখবর আপনাদেরকে দিচ্ছি যে আমরা 2 বছর আগে যেভাবে আমরা এই পথ চলা শুরু করেছিলাম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির, যে আমরা যে যে একাডেমিটা আমরা গঠন করেছিলাম সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ভার্চুয়াল ছিল, এবং আমরা উই হ্যাভ বিন স্ট্রাগলিং টু গেট অফিস, পার্মানেন্টলি অফিস, যেখানে আমরা সেখান থেকে কার্যক্রম সম্পূর্ণভাবে চালিয়ে যেতে পারি। কিন্তু আসলে আপনারা জানেন যে কোনো কাজ শুরু করতে হলেই চট করে হয় না, আর বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতান্তরের মাঝখান থেকে আমাদের কাজ সব করে আসতে হয়। যা হোক, যেহেতু আমাদের টিমের মধ্যে আমাদের লক্ষ্য একটাই, একটা টার্গেটকে আমরা ফোকাস করেছি, এবং সেই ফোকাস অনুযায়ী আমাদের নেক্সট যেটা আমাদের একাডেমির অফিস 5 তারিখে আমরা উই হ্যাভ স্টার্টেড এর অফিস ইন যশোরে, বাংলাদেশের হেড অফিস ওখানে ওপেন করেছে। দোতলা একটা আমরা প্রেমাইজেস ফুল আমরা রেন্ট আউট করেছি। নিচতলায় আমাদের রেগুলার ওয়ার্কশপ হবে, এবং উপরতলায় আমরা আমাদের একটা মেইনলি অফিস থাকতেছে। এবং আপনারা যারা ইচ্ছা করেন আপনার যশোর আসলে আপনারা ওখানে আসবেন, দেখবেন, আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই ঘোষণাটা আমি পুনরায় ব্যক্ত করছি, এবং আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি আমার নিজের মধ্যে একটা ইন্সপিরেশন আরো বেড়ে গেছে। একটা কথা ছিল যে আমরা উইদাউট বেস লাইনে আমরা চলতেছিলাম, ভার্চুয়াল, শুধু কথা বলতেছি আর এর মধ্যে কোনো বেস নাই। কিন্তু আসলে এটা হওয়ার পরে আমাদের মনে হয় যে আমাদের স্পিড বেড়ে গেছে, আমাদের টিমরা প্রচুর পরিশ্রম করতেছে। 15 তারিখে আমাদের যে ফার্স্ট যে আপনার সেশনটা হচ্ছে, সেটা পুরো দিনের সেশন, আমাদের 20 জন করে প্রতিবার আপনার ওয়ার্কশপে তারা অ্যাটেন্ড করতে পারবে। 20 জন অ্যানাউন্স করে সাথে সাথে ওটা প্যাকড হয়ে গেছে, এবং অনেকেই ফেইল টু জয়েন, এবং তারা আশা করতেছে কিভাবে মিস করবে, যেটা আমাদের প্রতি মাসে হবে জন্য তারা আবার রেজিস্ট্রি করতেছে আগামী ডিসেম্বর থেকে। তো এখন আমাদের কোনো অসুবিধা নেই যে আমরা হাউ উই ক্যান কন্টিনিউ আমার যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে আপনার প্র্যাকটিক্যাল সেশনগুলো, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, এটা নিয়ে পুরো ডিটেলস হোল ডে সেশন এটা আমরা রান করতে পারবো। তো সেই জন্য এটা একটা সুসংবাদ। এই সুসংবাদ দিয়েই আজকে আমরা আবার শুরু করছি। আমি জাস্ট আপনাদের কাছে 2 থেকে 3 মিনিট সময় নিব, কেননা একটা ইন্টারাকশন যদি আমাদের হয়, আমাদের আলটিমেট গোল হচ্ছে কি, আমাদের আলটিমেট গোল এটা না যে আমি সব ইনফরমেশন কালেক্ট করে আপনাকে দিয়ে দিলাম, শুনলেন আপনি চলে গেলেন, না। আমার আলটিমেট গোল হচ্ছে যারাই আমাদের সাথে জয়েন করতেছেন, যারা আমাদের সাথে লিঙ্ক মানে রেগুলার আছেন, এটা আমার দায়বদ্ধতা শব্দটা আমি ব্যবহার করতে আমি পিছপা হব না। আমার দায়বদ্ধতা যে আপনারা যে আশা নিয়ে আসছেন, এবং যাতে সেখানে সামান্যতম উইন্ডোটা আমি খুলে দিতে পারি, আমরা খুলে দিতে পারি, সে চেষ্টা আমরা করব। তো সেই জন্য আমাদের শুধুমাত্র শোনার জন্য শোনান, আমাদের বেস লাইন যেটা আছে, যেমন অঙ্ক শিখতে হলে অঙ্ক কমপ্লিটলি বেস লাইন যদি না শেখেন অঙ্ক মুখস্থ করে হয় না। তো জীবনটাকে বুঝতে হলে অঙ্কের মতোই আমাদের বুঝতে হবে। তেমনি ভাবে এই জিনিসগুলো যখন আমরা সুন্দর মতো বুঝে নিয়ে চলবো, যেটাকে উইজডম বলা হয়, যেখানে বলা হয় যে ফিলোসফিক্যাল যে কথা অনেক সময় বলে, আগেকার দিনে সবাই বলতো, করতো, শুনতো, এখন কিন্তু কেউ শুনতে চায় না, দেখতে চায় না, বুঝতে চায় না। বাটন প্রেস করলে যেটা পাবে দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। অর্থাৎ তাদের নিজেকে সম্পৃক্ত করতে পারে না, জন্যই আজকে মানুষের মধ্যে এই ভয়ের ব্যাপকতা অনেক অনেক বেশি। আতঙ্ক, ভয় এবং মানসিক আঘাত অনেক বেড়ে গেছে। এবং সামনে যদি আমরা এখান থেকে যদি এটাকে ভালো করে বুঝতে না পারি, শক্তি দিয়ে, ওষুধ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। ভয়ই আপনাকে কাপুকাত করে পৃথিবীর থেকে আপনাকে বিদায় করে দেবে। তো সেজন্য আমি আপনাদের একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনারা আনমিউট করে উত্তর দিবেন, একজন অথবা দুজন হ্যান্ড রেজ করে বলতে পারেন। আমাদের জ্ঞান বলে একটা শব্দ আছে, এটাকে ইংলিশে বলে নলেজ। নলেজটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স? যে কেউ আপনি হ্যান্ড রেজ করে বলেন, এটা কি, ইজ ইট এ পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স? হ্যাঁ, আপনি আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন। স্যার এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আর আর কেউ কিছু বলবেন?
স্যার পাস্ট টেন্স হবে। এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স, দুজন পাস্ট টেন্স, একজন প্রেজেন্ট টেন্স। আরো দেন, আরো দুই একজন বলেন, তারপর আমি এটাকে এক্সপ্লেইন করছি। আরো দুই একজন বলেন। স্যার এটা প্রেজেন্ট টেন্স স্যার। আচ্ছা, আরেকজন দুইটা প্রেজেন্ট, দুইটা পাস্ট। আরো বলেন তো, আমি তাহলে তো দেখতেছি টাই হয়ে গেল। দেখেন আরো আমি চাচ্ছি যে আপনারা কে কিভাবে বুঝতেছেন সেটা বোঝার জন্য। অর্থাৎ নলেজ আপনি যেটা গেইন করেন, এটা কি প্রেজেন্ট না এটা পাস্ট? নলেজের সাথে এক্সপেরিয়েন্স কিন্তু আছে। এক্সপেরিয়েন্স থেকে আপনি প্রেজেন্ট না এক্সপেরিয়েন্সটা পাস্ট? আর একটু ভেঙে দিলাম। স্যার পাস্ট হবে, পাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি আর সময় নিব না, কারণ আমার কেন কথাটা বলতেছি আপনাদের কাছে। দেখেন আমরা কিন্তু পাস্ট হবে, অবশ্যই পাস্ট হবে। থ্যাংক ইউ। দেখেন এটা কিন্তু আমি একটা লেকচার শুনছিলাম, আমি সিরিয়াসলি একটা লেকচার অনেক পুরনো শুনতেছিলাম। এটা হঠাৎ করে আমার সেখানে উল্লেখ করছে, আমি লিখে নিয়েছি, এবং তখন এটা খুব একটা গভীর কথা। আপনার যদি এবার যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমি কথা বলে বলবো, এই কারণ যদি আপনি এভাবে ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, আপনার কাছে আমরা যেটাই আলোচনা করবো সেই জিনিসটা আমরা একদম টপ করে আপনি ওটা নিয়ে নিতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। পাস্ট মানে কেন বলা হচ্ছে আমি বলি, শুনেন। কেন বলা হচ্ছে যে আপনার যে কোনো নলেজ আপনি গেইন করলেন, বুঝলেন, এটা কনফার্ম হলেন, এটা কনফার্ম হওয়ার পরে চলে গেল, তো ফিনিশ। ওটা আপনি পাস্টে চলে গেল, আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেল, আপনি বিশ্বাস করেছেন, এটা নতুন করে আর থাকলো না। কালকে যখন আপনি কোনো কাজ করবেন, ওই অভিজ্ঞতাটা, ওই নলেজটাকে আপনি পুল ব্যাক করবেন, বিশ্বাসের উপর ওটা নিয়ে আপনি আজকে আবার যদি ওর থেকে ভালো করে কাজটা করেন, আপনার নলেজটা আরো বেড়ে গেল। কথাটা খেয়াল করবে না? ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা আমি লাস্ট উইকে শুনেছি এবং আমি ভেবেছি যে এটা নিয়ে আসলে একটা সেপারেটলি আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি নিজেকে রেজিস্ট করতে পারি না, এই জন্যই আমি আজকে আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরলাম। এবং ওটা শোনার পরে আমি অনেক কিছু আজকে আপনাদের জন্য নিয়ে এসছি। সময় আমাদের 1 ঘন্টা, তাই আমি সবগুলো লাইন বাই লাইন ওগুলো আপনাদেরকে বলতে পারবো না। আমি দিব, কিন্তু পিডিএফটা আপনাদের দিয়ে দেব। আপনাদের একটু কষ্ট করতে হবে, এটা ইংলিশে, তো এটা আপনার ইংলিশটাও শেখা হবে। আর যদি কারোর কোনো রকম কোনো বিষয়ে যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, আমার ইমেলে হোক অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করেন, আমরা চেষ্টা করবো যে আপনাদের রেসপন্ড করার জন্য। ঠিক আছে? তো এবার আমরা চলে আসি। দেখেন এই ভয়ের উপরে আমি একটা গল্প দিয়ে আমি আজকে শুরু করতে চাচ্ছি। গল্পটা কি সত্যি ঘটনা, খুবই সত্যি ঘটনা। দেখেন আমার কাছে কিন্তু সব পাবেন, কোনো পুরনো জিনিস, ধার করা জিনিসটা একদম লাইভ যে ঘটনা এবং যেটা আমাকে প্রভাবিত করে, সেই লাইভ ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতেছে, যে আপনারা যেন এটার মধ্যে আপনার পুলকিত হন, শিহরিত হন। আর এই পুলকিত শিহরিত হতে পারলেই আপনাদের কাছে জিনিসটা স্টোর হয়ে যাবে সাবকনশিয়াস মাইন্ডে। ঘটনাটা এরকম হয়েছিল, আমাদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উনি এসেছিলেন আবুধাবিতে তার ট্রিপের মধ্যে। তো উনি গতকালকে একটা প্রসঙ্গে একজনের সাথে কথা হচ্ছিল যে ভয়টা কি জিনিস। উনি তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার এক আঙ্কেল ছিল, এখন থেকে 20 বছর আগের কথা। সে একবার হঠাৎ করে তার বুকের সাইড দিয়ে এক ধরনের ব্যথা, অসম্ভব ধরনের ব্যথা চলছিল। তো আমার ডাক্তারকে যাওয়ার পরে দেখলো যে তার লিভারে একটা ইনফেকশন পাওয়া যাচ্ছে, এবং এই লিভার ইনফেকশন পাওয়ার জন্য প্রথম ট্রিটমেন্ট করার পরে তার কিছুদিন পরে দেখা গেলো এটা ব্যথাটা আরো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর তখন তারা আবার চেক করলে, ইদানিং তো আপনার ট্রিটমেন্টের অনেক প্রসেস আছে, সেকেন্ড টাইম যখন চেক করতে গেছে, তারপরে তারা বলতেছেন আপনার বায়োপসি করতে হবে। যখন বায়োপসি বলছে, খুবই কোয়ালিফাইড লোক এবং খুবই স্ট্রং মেন্টালিটির পার্সন, দ্য পার্সন ইজ ভেরি স্ট্রং মেন্টালিটি। তারপরে যখন বায়োপসি বলছে, তখন যে তার মনটা একদম বসে গেছে, না জানি আমার কি হয়। আপনি দেখেন ভয় শুরু হচ্ছে, কিন্তু ঘটনাটা ভয় শুরু হচ্ছে, কিন্তু যেই না বলেছে যে বায়োপসির রেজাল্টে বলে এখানে একটু ক্যান্সারের একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, বলার পরে এই স্ট্রং মানুষ, মেন্টালি মানুষ ধপ করে পড়ে গেছে। ধপ করে পড়ে যে নিয়ে সে অলমোস্ট মানে আনকনসিয়াস হয়ে পড়ছে, তাকে ম্যানেজ করা হয়েছে। তার পরবর্তী ডাক্তার বলছে এটা স্প্রেড করতেছে, এটা খুবই খারাপ অবস্থা। এখন ডাক্তারের যে বলার স্টাইলটা তাকে এভাবে হিট করেছে, ভয় তার মধ্যে ঢুকে গেছে। তখন তার রিলেটিভ যারা ছিল
সবাই বললো যে না, আপনাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা হায়ার ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে দেশের বাইরে। সে যাবে না, বলতেছে যে না অনেক টাকা খরচ, আমার তো ক্যান্সার হয়েছে, আমি মারাই যাব, আমার দরকার নেই। ডে বাই ডে হি ইজ ডিটোরেটিং বিকজ অফ দ্য রিলেটিভস, বিকজ অফ দ্য ওয়েল উইশার, তারা সবাই মিলে তাকে দেশের বাইরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার ওখানে একটা অপারেশন করা হয়। অপারেশন করার পরে দেখেন, এবার দেখেন কিভাবে ঘটনা ঘুরে যাচ্ছে। আমি এই কারণে গল্পটা বলছি, আপনাদের সবার মধ্যে এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন, আপনাদের উইজডমকে যদি ওপেন আপ করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, আপনারা বুঝে যাবেন। ডাক্তার তাকে যখন অপারেশন করার পর সে ভালো যখন হয়েছে, তখন ডাক্তার তাকে চেম্বারে রাখছে, বসেন, বসার পরে বলল, মিস্টার সোয়েনসো, আপনার এটা অপারেশন করে দিয়েছি, এর আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। তবে একটা কথা আপনাকে স্বীকার করতে হবে যে পৃথিবীতে আপনি একদিন আসছেন, একদিন আপনাকে যেতে হবে, মৃত্যু আপনারও হবে। এই যে আপনার সাথে ছেলে আসছে, তারও একদিন মৃত্যু আসবে, কিন্তু পরে আমিও এই পৃথিবী থেকে চলে যাবো। এটা সত্যি কথা মানেন? দেখেন দ্য ডায়ালগস, দ্য ওয়ে হি ইজ, দ্য ডক্টর ইজ টকিং, ইজ ইট রাইট? বলে হ্যাঁ। তো বললো যে আপনার যে লিভারের যে জায়গাটায় আপনার ক্যান্সার হয়েছিল সেটাকে আমরা অপারেট করে দিয়েছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার যদি মৃত্যু হয় কিন্তু লিভারের ক্যান্সারের জন্য মৃত্যু হবে না। বলার পরে ওই মানুষটা লাফ দিয়ে উঠে, তার এনার্জি লেভেল এত হাই হয়ে গেল যে বলার মতো না। সে 20 বছর আরো বেঁচে ছিল। at the old age the person has died. The old age the person has died, মানে তারপর মারা গেছে। কারণ তার এই আত্মবিশ্বাসটা, সে ভয়টাকে জয় করেছে। আর এর জন্য সহযোগী হিসাবে যে কাজ করেছে হচ্ছে ডাক্তার। সে ডাক্তার, তাকে এইভাবে আপনাদের ভেরি স্পেসিফিক্যালি মেসেজ গুলো আপনাদের দিতে হবে। আমি হাজারো কথা বলার দরকার নেই, এমন কোন কথা যেটা আপনাকে ক্লিক করবে, ক্লিক। আর এই ক্লিক যদি আপনাকে করে, কেউ আপনাকে আটকাতে পারবে না। বিষয়টা হচ্ছে তেমনি, আমার তো অনেক কথা মাথায় জমে আছে, এখানে সেট আপ করা আছে, অনেক কিছু লিখে রেখেছি, অনেক গল্প বলা যেতে পারে, কিন্তু সেগুলো তো সময়ের জন্য আমরা বলতে পারবো না। কিন্তু আমি যেটা সাজিয়েছি সেটাকে আমরা আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে ভয় সম্বন্ধে ধারণা নিয়েছি, ভয়ে আপনাদের কি ধরনের ক্ষতি হয়, কি ধরনের অসুখ হয়, এটা নিয়ে আপনারা খেয়াল করেছেন যে এখন কিন্তু হাসপাতাল কিন্তু অলিতে গলিতে হাসপাতাল, কিন্তু অলিতে গলিতে হাসপাতালে কোনো আপনি সিট পাওয়া যায় না। একজন অসুস্থ হয়ে গেলে সিট পাওয়া যায় না। দিস ইজ দ্য ক্রাইসিস সিচুয়েশন পৃথিবীর সব জায়গায়। কেন? এই কেনর কারণটাই হচ্ছে ভয়। ঠিক আছে? আর ভয়টা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনার জ্ঞানের অভাব। জ্ঞানটা কি? বুঝার অভাব। আপনি জানেন না, চোখ বন্ধ করে আপনি কাজ করেন, অঙ্কটা বুঝেন না। এই জিনিসটার থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, এই চেষ্টা আমরা করব। তবে আজকের এই আলোচনার মধ্যে আজকে যদি আমার যে কোনো একটা পয়েন্ট আপনার মাথায় ক্লিক করে থাকে, সাথে সাথে নোট করেন। আমরা তো মনে করেন আপনাদের সুবিধার জন্য আমি তো পিডিএফ গুলো পাঠাচ্ছি, দিচ্ছি, কিন্তু কয়জনের সময় আছে দেখলাম ভালো, কিন্তু আপনার পছন্দের যে কোনো একটা শব্দ, একটা ঘটনা আজকেই লিখে রাখবেন এবং বারবার সেটা দেখবেন, বলবেন যে না এইটা আমাকে চেঞ্জ করবে, আমি ভয়মুক্ত আজকে থেকে। ঠিক আছে? তাহলে আমি চলে যাই আমাদের মুখ্য প্রেজেন্টেশনের মধ্যে। আমরা শুরু করছি আবারও। হাউ টু উইন ফিয়ার, ভয়কে জয় কিভাবে আমরা করব, এটাই হচ্ছে আমাদের ভয় নিয়ে আজকের তৃতীয় দিনের সেশন। তো আমরা আশা করব আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আমি অনেক স্লাইড দিয়েছি, প্রায় 66 স্লাইড আছে। আমি খুব প্রম্পটলি সেটাকে আমরা মুভ করার চেষ্টা করব, কি পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারা যাবেন। ভয়ের একটা সাইন, এই চাহনির মধ্যে একটা ভয় আছে, ভালো করে খেয়াল করেন। তো এটা হচ্ছে আপনাদের ধারণা, এটা ভয়ের সাইন, তার ভিতর রিফ্লেকশনটা আপনাদের ফেসের এই অ্যাপিয়ারেন্স দেখে আপনি বুঝে যাচ্ছেন, তাই না? এবার গত সপ্তাহে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা যেন আলোচনা করি ট্রমা এবং ফিয়ার যেটা আছে। ট্রমার বাংলা হচ্ছে মানসিক আঘাত, আর ফিয়ার হচ্ছে ভয়। এটা নিয়ে যেন একটু আলোচনা করি।
এটা ইটসেলফ এ বিগ টপিক, কিন্তু আমি ভাবলাম যে এই টপিকটা যদি আমি এটা যদি একটু ক্ল্যারিফাই না করি, এটা কিন্তু এর সাথে একটা রিলেটেড, এটা যদি ক্ল্যারিফাই না করি তাহলে কিন্তু আমি চাই না যে আপনারা গ্যাপ রেখে রেখে সাবজেক্ট নিয়ে পড়েন। আমি যদি কোনো বই আপনি পড়েন, চ্যাপ্টার বাদ দিয়ে পড়লে কিন্তু বইয়ের পুরো জিনিস আপনারা বুঝবেন না। তো আমাদের চেষ্টা হচ্ছে যে আপনারা যাতে এভাবে বুঝি, অল্প অল্প করে বুঝি, কিন্তু পরিষ্কার ভাবে বুঝি। হোয়াট ইজ ট্রমা অ্যান্ড হোয়াট ইজ ফিয়ার আমরা মিক্স করতে চাই না। হোয়াট ইজ অ্যাংজাইটি, হোয়াট ইজ ডিপ্রেশন আমরা মিক্স করতে চাই না। আপনাদের খেয়াল আছে যে গত সপ্তাহে একটা স্লাইড দেখিয়েছিলাম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন প্রেজেন্ট যেটা আমরা এখন আছি, আমরা যখন পাস্টকে নিয়ে যখন আমরা বেশি টানবো তখন আমরা ডিপ্রেশনে ভুগবো। আপনাদের খেয়াল করে দেখেন, বলেছে কিন্তু যখন কেউ যদি বলে যে তার ডিপ্রেশনে ভুগতেছে, সেটা হচ্ছে তার পাস্টে যে ঘটনা ঘটেছে তার যে কনসিকুয়েন্স যেটা আছে, সেটার সাফারিং যেটা আছে, তাকে বলা হয় ডিপ্রেশন। ঠিক আছে? আর প্রেজেন্ট যেটা আছে সেটা তো আছেই, কিন্তু আপনি যখন এটাকে নিয়ে ফিউচার নিয়ে আপনি যখন ভাবা শুরু করবেন, তখন আপনার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। তাহলে কি হলো? এই যে তিনটা কাল, এই তিনটা কালকে আপনার পরিষ্কার বুঝতে হবে। আর যদি বুঝতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে যে আপনি ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট অনলি 5% অফ ইউর টাইম, and for the future you only think 5%। কি হবে? তাহলে কি করতে হবে? 90% আপনি ফোকাস করতে হবে প্রেজেন্টের উপরে। যখন আপনি প্রেজেন্টে নিজেকে ফুল এনগেজ করবেন, যা আছে যে অবস্থায় আছে তার উপরে কাজ করেন, অবকাশ আপনার যেন না থাকে, প্রয়োজনের বাইরে যেন অলসতা না করেন। আননেসেসারি বসে থাকলে, কোনো কাজ না থাকলে আপনার চিন্তা কিন্তু পাস্ট কিন্তু আপনাকে পুল করবে। আপনি যদি সময়ের সাথে নিজেকে এনগেজ করেন, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পরে আপনি যখন বাড়িতে আসবেন, ছেলে মেয়েদের দেখবেন, আপনার ওয়াইফের সাথে ইন্টারাক্ট হবে এবং তাদের সাথে হাসি খুশি করতে, তখন কিন্তু আপনার কিন্তু পাস্ট আপনাকে পুল করবে না। দেন ইউ গেট রিয়েলি এনার্জাইজ এগেন। এবং তারপরে আপনি খাওয়া দাওয়া করেন, রেস্ট করে, তারপরে হবে বডিটা আপনার টায়ার্ড হয়ে যাবে। টায়ার্ড হয়ে গেলে বিছানায় গেলে তো 8 ঘন্টা চলেই গেল, তখন তো আপনার দুশ্চিন্তা করার তো কোনো চিন্তাই স্কোপ নেই। ঠিক একই অবস্থায় যখন সকালে আপনি ঘুমের থেকে উঠবেন, যেহেতু আপনার সাউন্ড স্লিপ ছিল, ঘুমকে বলা হয় প্রকৃতির সবচেয়ে বড় ভিটামিন। আপনার হোল সিস্টেমটা রিইনস্টল করে দেয় আপনার বডিকে, আপনাকে ভালো থাকার জন্য সাহায্য করে। আমি যে কথাগুলো বলতেছি আপনি মিলিয়ে দেখেন, এগুলো আসবে পরে। তাহলে আপনি যদি সম্পূর্ণ জিনিসটা একেবারে ফ্রেশ হয়ে যায়, সকালে কিন্তু আপনার মনটা চাঙ্গা হবে। Then you can think something what you want to do it today, but that day কি করবেন, আগামীকালকে কি হবে সেটা চিন্তা আপনার দরকার নেই। যে যতটুকু আমার কাজ অতটুকু নিয়ে আপনি ফোকাস করবেন, দেখবেন আমি ঝরঝরা তরতরা মনটা চলে আসবে, হাসি কিছু মন থাকবে। অফিসে যাবেন, সবাই আপনাকে ওয়েলকাম করবে। ইউ ডু ইউর ওয়ার্ক, গেইন দ্য সাইকেল, ইউ গট এ গুড এক্সপেরিয়েন্স উইথ দ্যাট ওয়ান। এরপরে আবার ফিরে আসেন আপনি ব্যাক অফ হোম। তো ফিউচারে যে চিন্তা করবেন তেমন না, ওই ফাঁকে ফাঁকেই আপনি প্ল্যানিংটা করবেন। ফিউচার ইজ নাথিং বাট ইউর প্ল্যানিং। আর এই প্ল্যানিংটা আকাশচুম্বী কিছু না, বাস্তবসম্মত। যে আপনাদেরকে আবারও আমি যে ট্রমা আর ফিয়ার সম্বন্ধে যে কি ফ্যাক্টরটা কি আছে সেখানে কি বলতে, যে ট্রমা কজেস ফিয়ার। এটা কি? দ্য নিউটনস ক্রেডেল মেটাফোর ইন উইচ ট্রমা সেট ফিয়ার ইন মোশন। এটা দেখাচ্ছে যে ফিয়ারটা আপনার মোশনের মধ্যে ঘুরতেছে, যে আপনি বলের মধ্যে ঘুরতেছে। কিসের দিয়ে ঘুরতেছে? এটা যখনই ট্রমা আপনার মধ্যে পাবে তখনই ফিয়ার ফ্যাক্টরটা চলে আসবে। কজেস অ্যান্ড এফেক্ট, রিলেশন বিটুইন ট্রমা অ্যান্ড ফিয়ার। ঠিক আছে? এরপর আমি চলে আসতেছি পিটিএসডি সম্বন্ধে। পিটিএসডি সম্বন্ধে আমি অলরেডি অনেকক্ষণ বলেছি। এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আপনি দেখে নিয়ে মেইনলি যে এই রোগটা হওয়ার মেইন কারণ হচ্ছে, কজগুলা কিন্তু এখানে লেখা আছে, যেরকম আছে টেরিফাইং ইভেন্ট, ইনসোমেনিয়া, যেমন রাত্রে ঘুম যাদের হয়, অথবা মানে হঠাৎ করে আচমকা কোনো ধরনের ঘটনা আপনার জীবনে ঘটে গেছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, ওইখান থেকে কিন্তু আপনার মধ্যে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আপনার হবেই। দিস ইজ ম্যান্ডেটরি, এটা হয়ে যাবে। তো এই জন্য এই যে শব্দগুলো আছে, এগুলো আমাদের যে ডক্টর ভাইরা যারা আছে, রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন, আপনারা এই জিনিসগুলোকে একটু অ্যানালিসিস যদি করেন,
সিচুয়েশন আসলে তখন আপনি এর সাথে একটা কানেক্ট করার চেষ্টা করবেন, যার জন্য আমি স্লাইডগুলা নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, এরপরে যেটা আসতেছে, এরপরেটা আসতেছে ফিয়ার এ ন্যাচারাল রেসপন্স। এটা হচ্ছে প্রাকৃতিক একটা রেসপন্স, এবং এটা সাধারণত দিস ইজ ইউর ব্রেইন অন ফিয়ার। মানে ভয়টা কিন্তু আপনার মাথার মধ্যেই থাকে, ব্রেনের মধ্যেই থাকে, এবং সেটা কোথায় কোথায় থাকে ফিয়ারটা? এখানে হাইপোথ্যালামাসের মধ্যে কি হয়, ফাইট অর ফ্লাইট রেসপন্স ইজ অ্যাক্টিভেটেড। যখনই ভয় আপনার মধ্যে আসলে আপনার কোনো ঘটনা ঘটলো, তখন আপনি ফাইট করতে পারেন, মারামারি করে নিয়ে তাতে বের হইতে পারেন, অথবা পালিয়ে যেতে পারেন। ঠিক আছে, ঠিক একইভাবে ফ্রন্টাইল অ্যান্ড টেম্পোরাল লবির মধ্যে আছে, এখানেও ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে, বিকজ আমাদের টাইম রান করতেছে। হিপোক্যাম্পাসের মধ্যে এটা আছে, থ্যালামাসের মধ্যে আছে, সেপারেটলি আপনারা দেখে নেবেন। এবার ফিয়ার রেসপন্স মডেল যেটা আছে, এটা একটা বিউটিফুল মডেল। এই 4টা মডেলকে আপনি খেয়াল করে রাখেন। যখনই ভয় আপনার হবে, তখনই আপনার একটা শুরু হবে কি, এর সাথে আপনি ফাইট করতে পারেন, ভয়ের সাথে ফাইট করে জয় করতে পারেন। ঠিক আছে, ফেস করতে পারেন, সিচুয়েশনকে ফেস করে সেখান থেকে বের হয়ে আসতে পারেন। আর একটা হচ্ছে ফ্লাইট, অর্থাৎ পালিয়ে যাওয়া। আর একটা হচ্ছে আপনি দেখতেছেন যে আপনি পারবেন না, কিভাবে পালাতে হয়, এটাও একটা সাইন। আর একটা হচ্ছে ফ্রিজিং, ফ্রিজ করা মানে এটা বরফের মধ্যে শক্ত হয়ে যাওয়া, আপনার ভয়ে আপনার স্থবির হয়ে যাওয়া, এটা আপনার মধ্যে আসতে পারে। আপনি কিচ্ছু করতে পারেন না, বাকরুদ্ধ হয়ে গেলেন, আপনি কিচ্ছু করতে পারতেন না, অমনি ধাপ করে পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়ে গেলেন। তো বিষয়গুলো হচ্ছে যে আপনারা যারা ডক্টর, দোজ হু হ্যাভ বিন ইন্টারেস্টেড, দো ওয়ান্ট টু এক্সপ্লোর ইট, এই শব্দগুলোকে যে আপনি বারবার রিফ্লেক্ট করার চেষ্টা করেন, এটা কিন্তু আপনাকে সাহায্য করবে। ইটস এ ফ্যান্টাস্টিক প্রসেস। আমি নিজেই এইসব প্র্যাকটিস করে আমার অনেক কিছু থেকে আমি বের হয়ে আসছি। এটা আমি এমনি বলছি না, কারণ এ ব্যাপারে আমি এর আগেও বিভিন্ন সেশন জয়েন করেছি, 20-25 বছর আগের থেকে আমি এগুলা করতেছি, এখান থেকে আমি বের হয়ে আসতে পারছি। কারণ যদি ভয়টা থেকে বের হতে না হয়ে আসতে পারতাম, আজকে হয়তো আপনাদের সামনে আমি কোনো সময় এভাবে কথাই বলতে পারতাম না। এরপরে এই স্লাইডটার মধ্যে একই জিনিস আছে, ফাইট সিম্প্যাথেটিক এনএস, ফ্রিজ, ড্রোসাল, ভেগাল অ্যান্ড ফনটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে হরিণ শাবক বলে। যেটা অনেক আছে না, যে ক্যারেক্টারটা আপনি এরকম হবে, একটা হরিণ শাবককে আপনি একটু বললেন এই তোমার গায়ে দৌড়া কাটা, তো তুমি দেখতে সুন্দর, অমুক তমুক বললে সে কনভিন্স হয়ে গেল। এরা হচ্ছে উইক পয়েন্ট আর কি। এদের আছে না অনেক মানুষ, এই প্রকৃতির মানুষ যেন আপনার না হন। সেটা এই স্লাইডটার মধ্যে দেখাচ্ছে যে আপনার এই ভয় বা এ ধরনের যে টপিক যেগুলো আছে, সেগুলোর মধ্যে দেখেন একটা আছে স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, ওরি মানে চিন্তা আছে, প্যানিকিং, ডিসঅর্ডার, ফিয়ার, ফোবিয়া। এগুলা মানে একটা পোস্টার দেখানো হচ্ছে জাস্ট ফর ইউর মাইন্ড ম্যাপিং। আপনি এই ছবিটা আপনি দেখলে মাথায় আসবে, যখনই কাউকে প্যানিক দেখলেন, প্যানিকের থেকে কি ধরনের অসুখ হতে পারে, ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারে কি অসুখ হতে পারে, হঠাৎ ভয় পেলে কি ধরনের অসুখ হতে পারে, ফোবিয়াটা কি জিনিস সেটা থেকে আপনি কি ধরনের আপনি ধরতে পারবেন, স্ট্রেসটা কি জিনিস, অ্যাংজাইটিটা কি জিনিস, ওরিটা কি জিনিস। এই শব্দগুলোকে আপনাদের বিশ্লেষণ করা শিখতে হবে। এটা আপনার 2-3-4 মাস এর উপর রিসার্চ করেন, আপনি ইউ বিকাম মাস্টার অন দ্যাট। দেখেন আমি কিন্তু আমার সামনে যেটাই করছে, আমি লোভ সামলাতে পারি নাই, আমি আপনাদেরকে দেওয়ার জন্য আমি এগুলাকে স্লাইড আমি দিয়েছি। আপনি দেখেন প্রত্যেকটা স্লাইডকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, খুব কঠিন কিছু না। যখন আপনি স্ট্রেসের মধ্যে অথবা ভয়ের মধ্যে ঢুকেন, একটা সাইড হচ্ছে হট সাইড, উপরেটা দেন রেড কালারের, আর একটা হচ্ছে কোল্ড সাইড। আপনি যখন সেন্সেশন ক্রিয়েট আপনার হবে, কি কি কারণে হতে পারে, আপনার বোনের সাথে আপনার ঝগড়া হয়ে গেল, তখন ইমোশনাল সেন্সেশন আপনার মধ্যে ক্রিয়েট হতে পারে। এবং এখান থেকে আপনার কোথায় যেতে পারেন দেখেন, লাইন লাগানো আছে, প্রত্যেকটা লিঙ্কিং লাইন দেওয়া আছে। দেখেন এখান থেকে আপনি সেন্সেশনে যায় না, ট্রেমব্লিং সিচুয়েশনে চলে আসতে পারে, এখান থেকে আপনার ভয়ের সৃষ্টি হতে পারে, এখান থেকে আপনার সোলজার্স অ্যাটিটিউড অর্থাৎ মারামারি করার জন্য টেন্ডেন্সি আপনার আসতে পারে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আপনি দেখেন, এগুলোকে ম্যাপিং সিস্টেম বলে। দোজ ওয়ার ইন্টারেস্টেড, আমি আপনাদের আমি বলবো যে এই স্লাইডগুলোকে ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্কিং করা আছে, এবং এটা আপনাকে হেল্প করবে। যে জিনিসটা আমরা একবারে চট করে সবকিছু আপনাদের 1 ঘন্টার মধ্যে বোঝাতে পারবো না। সেকেন্ডটা দেখেন ইমোশনটা কি করে। যখনই আপনি
অ্যাঙ্গার হলেন বা রাগ করলেন, সেটা কেন হয়েছে? আপনার ইমোশনের জন্য রাগটা আপনার আসলো। তখন কি আসতেছে? আপনার মধ্যে ভয় ঢুকে গেল। তারপরে আপনার কি আসতেছে? হরর, মানে আধিভৌতিক সিচুয়েশন, না সিরিয়াস সিচুয়েশন আপনার মধ্যে ক্রিয়েট হয়ে যেতে পারে। মানে এমন হরর কন্ডিশন আপনি করতে পারেন যেটা বলার মতো না। শুধু আবেগের থেকে কিন্তু জিনিসটা আপনার হতে পারে, অথবা এরপরে ইমোশনের থেকে আপনার মধ্যে অনুশোচনা আসতে পারে, যাকে বলে গিল্ট বলা হয়। এরপরে দেখেন নেক্সট যেটা আছে কগনিশন। এই কগনিশনটা হচ্ছে এই আপনার এই ধরনের সিচুয়েশনের মধ্যে এটা আপনাকে হার্ট করতে পারে, অথবা এমন সিচুয়েশন আসে যে আপনি এটাকে কোনোভাবে কিছু করতে পারতেছেন না। এরপর আপনার মনে হবে যে ওয়াই ইজ নোবডি ইজ হেল্পিং, আপনার মনে হবে যে কেউ আমাকে সাহায্য করতেছে না। দেখেন এটা বিউটিফুলি সাইকোলজিক্যাল সিকোয়েন্স গুলো আপনারা সময় করে দেখবেন, আমি কালেক্ট করেছি। আসলে এটা if I talk about this in 1 hour, I can talk on the same thing to make you understand. তবে আমি বলবো যে আপনারা এটা একটু দেখেন, আপনার অল আর ইন্টেলিজেন্ট, আপনারা পারবেন, একটু কষ্ট করে দেখবেন। ইন্টারোসেপশন, এটা কি হয়? এটা থেকে হার্ট পাউন্ডিং হয়, ট্রেমলিং হয়, শেক পাওয়া, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ফাস্ট ব্রিদিং, নিঃশ্বাস বেড়ে যায়, ঘাম ছুটে যায়। ঠিক আছে, দেখেন এই সিচুয়েশন গুলো কিন্তু অ্যাজ এ ডক্টর আমি বিশেষ করে আমাদের যারা ডক্টর স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো এই স্লাইডটা আপনার ভালো করে খেয়াল করবেন, আপনাকে হেল্প করবে, আপনার স্টাডির মধ্যেও হেল্প করবে, আপনি কানেক্ট করতে পারবেন। কোনো কিছুকে মুখস্থ করলে অঙ্ক যেরকম হয় না, মুখস্থ করে চিকিৎসা হয় না, আপনি বুঝতে হবে, অবজারভেশন স্কিল আপনার বাড়বে। এরপরে হচ্ছে কোল্ড সিচুয়েশন, এটা হচ্ছে এরকম, আপনার এখানে কি বলতেছে কোল্ড সিচুয়েশনের মধ্যে, যেমন বলছে আই লিভড ইন গোমা, ইট ওয়াজ আফটারনুন, মানে সিচুয়েশন ওয়াইজ বলতেছে সময় এবং বিভিন্ন জিনিস বলছে। তারপর বলছে আমি ছোট ছিলাম, আই ওয়াজ 13 ইয়ার্স ওল্ড, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখেন, আপনারা ইউ উইল আন্ডারস্ট্যান্ড বাই ডিফল্ট। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, একটা সিম্পল এক্সাম্পল। আমি তো সবগুলা জিনিসকে একবারে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো না, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যখন আমাদের ভয় হয়, তখন আমরা কি করি? তখন আমরা এর থেকে উত্তরণ করার জন্য আমরা কি কাজ করতে হবে, এটা প্ল্যানিংটা আপনার দেখাচ্ছে। যেরকম পরীক্ষা ভয়, ঠিক আছে, একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছে ভয় থেকে কিভাবে আপনার বের হয়ে আসবে। এর জন্য প্রথম যে একটা সেকশন লেফট সাইডে যে আপনার ব্লুইশ কালারে যেটা লেখা আছে, সেখানে বলা আছে 4টা পয়েন্ট আপনাকে খেয়াল করতে একটা হবে। আপনার নিজেকে যত্ন করতে হবে, সেলফ কেয়ার। এরপরে সেকেন্ডটা কি করতে হবে? ক্রিয়েট ইউর ওন স্টাডি স্ট্রাকচার। এরপর আপনি নিজে তৈরি করতে হবে যে আপনি কিভাবে পড়তে চান, এবং কৌশলটা যেটাকে আমরা রুটিন বলি। আমরা অ্যাটমিক হ্যাবিটে কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি কিভাবে অভ্যাস পরিবর্তন আনা যায়। এবার আপনাকে ডিসিপ্লিন হতে হবে, তাহলে আপনি জিনিসটা করতে পারবেন। এরপরে আপনার থার্ড নাম্বারে আসবে অ্যাভয়েড এক্সেসিভ স্টাডি সেশনস, এবং আপনার সাবজেক্টে আগামীকালকে পরীক্ষা, আননেসেসারি অন্য সাবজেক্ট নিয়ে অন্য বই নিয়ে টানাটানি করবেন না। আপনার সময়কে ঠিক রেখে নিয়ে সেটাকে ভেবে নিয়ে শুধুমাত্র ওই টপিকের উপর ফোকাস করেন, আননেসেসারি জিনিসটা বের হয়ে আসেন। ঠিক আছে, এরপরে যখন পড়তেছেন তখন আস্তে করে টুকটুক করে আপনি স্টাডি নোট কি পয়েন্টগুলো আস্তে আস্তে লেখা শুরু করে দেন। লেখার পরে যে আপনার এই নোট বইয়ের থেকে যখন পড়া শেষ হলো, আবার পুনরায় নোট বই দেখে নিয়ে ওই পয়েন্টগুলোকে বারবার রিপিট করেন, তখন আপনার আবার মনে চলে আসবে যে ঘটনাগুলো পরপর সিকোয়েন্স আপনি সাজিয়ে ফেলেছেন। এটা মেমোরির মধ্যে চলে যাবে, সাবকনশিয়াস মাইন্ড রেকর্ড করবে। পরীক্ষার হলে আপনি যাবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনি সবকিছু আপনার ভয় বাদ দিয়ে সম্পূর্ণ লিখে চলে আসলেন, আপনি 100তে অ্যান্সার করে চলে আসলেন, দেখলেন দ্যাট ইউ গট আ ফ্যান্টাস্টিক রেজাল্টস। এরপরে আরেকটা জিনিস কি করতে হবে, যেটা আপনার খয়েরি রঙের যে কালারটা যেটা আছে, সেখানে কি বলতেছে? মেইনটেইন হেলদি ইটিং হ্যাবিটস। শুধু পড়ালেখা করতে গেলে শুধু পড়ালেখা করলে চলবে না, আপনাকে আপনার স্বাস্থ্যকে যদি ঠিক রাখতে না পারেন, তাহলে স্বাস্থ্য ভালো না থাকলে আপনার শরীরটা ম্যাজমজ করতে পারে, আগ্রহ নষ্ট হতে পারে, বিরক্তি হতে পারে, আপনার ঘুম লাগতে পারে। সেটার জন্য একটা ডিসিপ্লিন দেওয়া হয়েছে। আবার সে ডিসিপ্লিন, আবারও সে রুটিন কি করতে হবে? মেইনটেইন এ হেলদি ইটিং হ্যাবিট, অর্থাৎ আপনি খাওয়া দাওয়া যে করবেন ছাত্র হিসাবে নিয়ম মতো টাইমলি রাইট ফুড আপনার খাওয়া শিখতে হবে।
সকালে কি ধরনের খাওয়া খেতে হবে, দুপুরে কি ধরনের খাওয়া, রাত্রে কটার মধ্যে খাওয়া শেষ করতে, এগুলা কি যদি আপনি করেন আপনার হোল বডি এন্ড মাইন্ড সিস্টেমটা চমৎকার থাকবে। আর এই অবস্থায় আপনার এই স্টাডি করাটা আপনার জন্য সহজ হয়ে আসবে। এরপরে যখন আপনি রিভিশন করবেন সেটা সব সময় সকালে আর্লি মর্নিং এ রিভিশনটা আপনার করার প্র্যাকটিস করবেন, তখন রিফ্রেশিং ব্রেনে আপনি রিভিশন করলে সেটা কিন্তু স্টোরেজ সাবকনশিয়াস মাইন্ডে ইজিলি চলে যাবে। তারপরে যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন প্রত্যেকের সাবজেক্টে একটা টাইম ফিক্স করে দিবেন যে এই সাবজেক্টটা আমি 1 ঘন্টা পড়বো, অথবা এই সাবজেক্টটা আমি 15 মিনিট পড়বো, অথবা এই সাবজেক্টের উপরে আমি 1 ঘন্টা 20 মিনিট কাজ করব। এটা আপনি অ্যালোকেট করে নিয়ে পুরো টাইম ফ্রেমের মধ্যে ওটা সেট করবেন, কারণ ওটা রুটিনের মধ্যে আপনি চলে গেছে। তারপরে একটা সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনাকে কোয়ালিটি স্লিপের জন্য প্রায়োরিটাইজ করতে হবে। যথাসময়ে আপনার ঘুমোতে যেতে হবে, যেখানে 8 ঘন্টা পুরো ঘুম আপনার হতে পারে, আর্লি মর্নিং আপনি উঠে যেতে পারেন। তার মানে এই না যে ঠিক আছে আমি তো পড়া করে ফেলেছি, আমি টেলিভিশনের সামনে বসে আছি, সিরিজ চলতেছে, কোনো ঘটনা চলতেছে, ইন্টারেস্টিং ফ্যাক্টর চলতেছে, ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, অমুক জায়গায় ইন্টারেস্টিং ফ্যাক্টর, রাত 2টা পর্যন্ত আপনি জেগে আছেন। রাত 2টোর পরে যখন আপনি ঘুমোতে গেলেন, সকালে ঘুমের থেকে উঠলেন আপনি মাত্র 3 ঘন্টা আপনি ঘুমের পরে, তখন আপনি তো ফ্রেশ থাকবেন না। তারপরে কি হবে আপনার, যখন আপনি রিভিশন দিতে যাবেন রিভিশনটা ভালো হবে না। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু উইদাউট ডিসিপ্লিন। না গুছিয়ে কাজ করলে কাউকে ব্লেম করে কোনো লাভ নেই। আবেগের মধ্যে চলবেন না, বিবেক দিয়ে চলবেন। এরপরে তার থার্ড সেশন এটা লাইফটা কি বলতেছে, অ্যাভয়েড কম্প্যারিজন উইথ আদার স্টুডেন্ট। আর কোন সময় আপনার সাথে অন্য স্টুডেন্ট কম্পেয়ার করতে যায়েন না, যে ও বেশি ভালো ছাত্র, ও বেশি খারাপ ছাত্র, আমি বেশি বুঝি, আমি বুঝি না, করবেন না। ইউ বেটার ফোকাস অন ইয়োর সেলফ, ইয়োর ক্যাপাসিটি। যখনই আপনি কম্পেয়ার করতে যাবেন যে ভালো ছাত্রের সাথে, আপনার মধ্যে কিন্তু ফিয়ারটা ঢুকে যাবে, ভয়টা ঢুকে যাবে, যার জন্য আপনি কারোর সাথে কোনো ক্রমেই আপনি কম্পেয়ারিং করতে যাবেন না। তাহলে কি করতে হবে, এর থেকে বের হয়ে আপনি আসতে হবে, আপনার নিজেকেই ফোকাস করতে হবে, আপনি যতটুকু অতটুকু হ্যাপি থাকতে হবে। সেক প্রফেশনাল সাপোর্ট। যখন আপনি কোনো দেখতেছেন এই সাবজেক্ট আপনি ভালো করতে পারতেছেন না, তখন প্রয়োজনে কোনো ভালো টিউটরকে আপনাকে নিয়োগ দিতে হতে পারে, এবং তার কাছে যেতে পারেন শেখার জন্য, যে ভালো জানে, যে বুঝাতে পারে, যে আপনাকে বুঝতে পারে এবং আপনাকে বুঝাতে পারে, সেই ধরনের টিচারের কাছে আপনি যেতে হবে স্টাডি করার জন্য। এরপরে 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও বলেছি, এর কোনো গত্যান্তর নেই। মেক মেডিটেশন এ হ্যাবিট। আপনার মেডিটেশন করার অভ্যাস করুন। আর যারা মেডিটেশন যারা করেন না, আমাদের মধ্যে যেটা নামাজ যারা পড়েন, আপনার যারা সালাত যারা কায়েম করেন, আপনি 5 টাইম যদি সালাত আপনি টাইমলি পড়তে পারেন, মসজিদে যেয়ে পড়তে পারেন, দেখবেন যে আপনি ইউ বিকাম কুল অ্যান্ড রিল্যাক্স। এবং যে যার ধর্ম আপনারা পালন করেন, সেখানে আপনি যদি সেটাকে যদি নিয়ম মেনে চলেন, মেডিটেশন না করলেও কিন্তু ইউল বি এবল টু মেক ইট। আর যারা ওগুলা করতে চান না, মডার্ন ওয়েতে এখন মেডিটেশনের ফোকাস বেশি, ডু মেডিটেশন ফর 10-15 মিনিট অর মেবি হাফ অ্যান আওয়ার। আপনি ডেইলি সকালে অথবা বিকালে করেন, দেখবেন যে আপনি ইউ ক্যান রিল্যাক্স এবং আপনার ব্রেইনটাও শার্প হচ্ছে, ইউ ক্যান প্রোগ্রেস ভেরি ফাস্ট। এরপরে যেটা ফাইনাল যে জিনিসটা আছে, টেক এ শর্ট ব্রেক ইন স্টাডি টাইম। কোনো সময় 50 মিনিটের উপরে টেবিলে বসবেন না। 50 মিনিট পড়ার পরে ইউ লুজ ইয়ার কমপ্লিট কনসেন্ট্রেশন, ইউর ব্রেইন গেট টায়ার্ড, গিভ এ ব্রেক ফর 5 to 10 মিনিট। আবার ঘুরে ফিরে এসে নিয়ে একটু আপনি টুকটাক এদিকে বাইরে দেখলেন, দেখে নিয়ে ইউ ক্যান স্টার্ট again your study. এটা হলো একটা সিম্পল ওয়ে অফ হাউ টু ওভারকাম ইউর ফিয়ার ফ্যাক্টর বিফোর ইউর এক্সাম। আমি কেন বললাম এত ডিটেলস বলার মেইন কারণ হচ্ছে, যদি আপনি এটাকে যদি করতে পারেন, এই একইভাবে সব জায়গায় সব ফ্যাক্টরের মধ্যে আমাদের কাজ করতে হবে। এবার দেখেন আরো কিছু কিছু স্লাইড আমরা দিচ্ছি, এগুলো শর্ট ফর্মে বলা হচ্ছে ফিয়ার, FEAR। ফিয়ারটা হচ্ছে কি বলছে, তো এটা কিভাবে ফেস করবেন, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। আপনি যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশনটা আপনি ফেস করতে হবে, আপনার ডোন্ট ওরি অ্যাবাউট ইট। এবং যখনই ফেস করলেন, ইউ ক্রস দ্য বার, অর্থাৎ আপনি আপনি অলরেডি প্রোগ্রেস করে গেলেন। আর একটা ফিয়ার সম্বন্ধে লেখা আছে, এটা কি, ইজ এ ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। অর্থাৎ এটা আপনার প্রিকনসিভ মাইন্ড, এটা একটা ভুল একটা চিন্তা আপনার মাথার মধ্যে রয়ে গেছে, যে এটা বোধহয় ঘটতে পারে, এটা বোধহয় হবে,
এটা বোধহয় হবে, এটা বোধহয় হবে, বইটা ভেবে নিয়ে রিয়েলিটি মনে করে আপনারা কাজ করতেছেন, ওখানে বসে আছেন। ওয়ান্স ইউ সিটিং সামওয়্যার নট ডুইং নাথিং, হাউ উইল বি এবল টু ওভারকাম ইউর বার তো ক্রস করতে পারবেন না। এই জন্য মার্টিন লুথার কিং জুনিয়র কি বলেছেন, কারেজ ইজ দ্য পাওয়ার অফ মাইন্ড টু ওভারকাম ফিয়ার। আত্মবিশ্বাসী যদি আপনি হন, এটা আপনার শক্তি হিসেবে কাজ করবে, কিভাবে আপনার ভয়ের থেকে উত্তরণ ঘটাতে পারবেন। এবার আমরা তাহলে চলে আসি নেক্সট ইয়েতে, যে ওভারকাম দ্য ফিয়ার অফ ফেইলিয়ার। আমাদের আছে না, আমরা মানে ভয় পাই কেন? আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছি, আমার জীবনে কোনো কিছু হবে না, আমার দ্বারা কোনো কাজ হবে না, আমার যোগ্যতা নেই, আমার ক্যাপাসিটি নেই, আমার কাছে পয়সার সামর্থ্য নেই, আমার আত্মীয়তার শক্তি নেই, যে সাধারণত সবাই বলে। নো, আপনি কিভাবে সেটা বের হয়ে আসবেন? ইউ বেটার আস্ক ইয়োরসেলফ, লুক ইয়োরসেলফ ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আয়নার সামনে বসে আপনি আপনার সাথে কথা বলেন, টক টু ইয়োরসেলফ। আপনি আপনার চোখের দিকে তাকিয়ে বলেন যে না, আমার ক্যাপাসিটি আছে, আমি করতে পারবো। ইউ বেটার অ্যাপ্রিশিয়েট ইয়োরসেলফ। কেউ আপনাকে অ্যাপ্রিশিয়েট না করলেও কিছু যায় আসে না, আপনি বলবেন যে আমি করতে পারি। গিভ অল দ্য পজিটিভ মেসেজেস টু ইয়োরসেলফ, এবং এর থেকে আপনার বের হয়ে আসতে পারেন। এবার তাহলে আমরা চলে আসি কিভাবে এই ফিয়ার ফ্যাক্টর থেকে আমরা বের হয়ে আসতে পারি। তার স্লাইড অনেকগুলো আছে এবং এর মধ্যে ডিটেলস আপনার অ্যানালিসিস করে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি ডিটেলস বলবো না, অল্প অল্প করে এটা আমি বোঝানোর চেষ্টা করব। যেমন আপনি মনে করেন আপনার ভয়টা কেন আসে, আপনি স্বপ্ন দেখেন যে আপনার জীবনের পথটা আপনি এরকম করবেন, কেরিয়ার পাথটা এরকম করবেন, এরপরে আপনি দেখা গেল যে আপনার সুযোগ চলে আসছে, আপনার নতুন একটা বিজনেস ডিসিশন আপনি নিচ্ছেন, এটা আপনি ভাবতেছেন সেটা করবেন। এরপরে আপনি দেখা গেল যারা স্কুল কলেজে পড়তেছে, একটা ভালো অফার লেটার পেয়ে গেলেন ভালো স্কুল অথবা কলেজে অথবা ইউনিভার্সিটিতে, তখন এরপরে আপনি কি করতে হবে, ঠিক আছে? অথবা কারোর সাথে কারোর রিলেশনশিপ আপনার আপনার হয়েছে যে ইউ ওয়ান্ট টু মেক দ্য নেক্সট লেভেলের ব্যাপারটা, তখন আপনার মধ্যে ভয় আসতে পারে যে আমি যে রিলেশনশিপটা করলাম যদি ভেঙে যায় আমার কি হবে, আমি যে কলেজের যে অ্যাকসেপ্টেন্স পাইলাম আমার যদি সেখানে যায় ভালো করতে না পারে আমার কি হবে, ঠিক আছে? আমি যে কেরিয়ারের জন্য এই পাথটা বেছে নিলাম যদি করতে না পারি আমার কি হবে? আবার আমি যে বিজনেস করার জন্য হিউজ প্ল্যান করে কাজটা করতেছি, এটা যদি আমার না হয় আমার জীবন তো শেষ হয়। এই যে অভাবনা গুলাকে সামনে নিয়ে আসা, এখান থেকে কিন্তু আমাদের ফিয়ারের জন্ম হয়। এখানে কি বলছে, whenever we face a new challenge or opportunity we also face the fear of failure। যখনই নতুন কোনো কাজ আমাদের সামনে আসা শুরু করে, আমরা ওই সময় ভাবা শুরু করে দিই যদি আমি এটাতে হেরে যাই, যদি এটা অঘটন ঘটে, তাহলে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনাকে পুল ডাউন করতেছে। এরকম আমরা বলি, হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ হোয়াট it takes, what if our new product line is a bust, what is she says no, সে যদি বলে দেয় যে না আমি তোমার সাথে আমার রিলেশনশিপ হবে না, তখন আমার কি অবস্থা হবে? এটা সাধারণত 18 থেকে 80 বছর পর্যন্ত মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তো লেটস টক অ্যাবাউট হোয়াট কজেস দ্য ফিয়ার অফ ফেইলিয়ার and what practical steps you can take to overcome and achieve your goal. What is the fear of failure? Fear of failure টাকে এটাকে বলা হয় fear of failure or অ্যাটিকিফোবিয়া। ফিয়ার অফ ফেইলিয়ার কে আমরা এর আগে গত সপ্তাহে আপনাদের বলেছিলাম না যে এটার অ্যাব্রিভিয়েশন কি হয়, এটাকে বলা হয় অ্যাটিকিফোবিয়া। এটা ইনস্ট্যান্ট ফিয়ার অফ ফেইলিয়ার, আপনার ভিতরে আসবে যে না আমি পারবো না, যে কোনো ভাবে এটা আপনার মধ্যে চলে আসবে। তো এর থেকে কিভাবে আপনার ট্রান্সফর্ম করতে পারেন সেটা আপনার এখানে লেখা আছে, বিভিন্ন ধরনের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসবেন। তো পড়ে নিয়ে আপনি বুঝবেন ইন ডিটেলস। এরপরে আসতেছে হাউ ইজ ফিয়ার ফেইলিয়ার ডায়াগনাইজ, এই ব্যর্থতা আপনি কিভাবে ডায়াগনাইজ করবেন, যেটা আপনার জীবনে এই ফিয়ার ফ্যাক্টরটা সিরিয়াসলি ইম্প্যাক্ট করতেছে। ইট মাইট বি দ্য টাইম টু ভিজিট এ কাউন্সিলর অর থেরাপিস্ট টু লার্ন মোর অ্যাবাউট হোয়াট ইউ আর এক্সপেরিয়েন্সিং। যখন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, ম্যানেজ করতে পারতেছেন না, দেন ইন দ্যাট কেস আপনাকে কোনো ভালো কাউন্সিলরের কাছে যেতে হবে অথবা থেরাপিস্টের কাছে যেতে হবে। তবে তার কাছে গেলে হি ইজ গোয়িং টু চক আউট এ লাইন ফর ইউ, অথবা আপনার যদি ইফ you have a mentor or someone is there, you can sit with a person এবং তার থেকে আপনি ইয়েতে বের হয়ে আসতে পারবেন। কিন্তু
উইদাউট ডায়াগনাইজিং। আপনি যদি বুঝতে না পারেন আপনি কি হয়েছে, যেভাবে আমি কিন্তু আপনাদেরকে সব ঘটনাগুলো প্রথম থেকে এক্সপ্লেন করে দিয়েছি, দ্যাট ইজ কল্ড ডায়াগনাইজিং। আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন লেভেল অফ ফিয়ারে আছেন, আপনি অ্যাংজাইটিতে আছেন না ডিপ্রেশনে আছেন না ফোবিয়ার মধ্যে চলে গেছেন, এগুলো সব পারবেন যদি আপনি ওই আগের স্লাইডগুলো ভালো করে দেখেন আর আমার কথাগুলো যদি শুনে থাকেন। ইটস গোয়িং টু হেল্প ইউ লট। এবং এর পরেও যদি মনে করেন হচ্ছে না, দেন ইউ নিড টু কনসাল্ট উইথ এ কনসালটেন্ট। সিমটমস অফ ফিয়ার অফ ফেইলিয়ার, কি কি সিমটম আমাদের হয়ে থাকে? আমাদের সাধারণত বিভিন্ন ধরনের ফিলিং চলে আসে। যেমন কি ধরনের ফিলিং আসে? ফিলিং অন এজ অর ওরিং অ্যাবাউট নিউ অর আনফ্যামিলিয়ার সিচুয়েশন। অনেক সময় অপরিচিত জায়গায় যখন আপনি যান তখন মনে হয় যে না আমি এখানে ম্যানেজ করতে পারবো, এটা এক ধরনের ফিলিংস আছে। নেক্সট আসছে কি? অ্যাভয়েডিং স্ট্রেসফুল সিচুয়েশন কমপ্লিটলি অর উইথড্র ফ্রম opportunities such as a better job or fun social event। অনেক সময় আছে না আপনি একটা ভালো একটা চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে, অথবা একটা ফান সোশ্যাল ইভেন্ট হচ্ছে আপনাকে সিলেক্ট করলো যে পারফর্ম করার জন্য, না 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 আমি বোধহয় ওই চাকরিটা আমার জন্য যোগ্য না, আমি বোধহয় পারবো না, ওখানে গেলে যদি আমাকে যদি কেউ এভাবে কিছু দেখে করে আর আমি যদি আমার ফান ফেয়ারে যদি যাই আমি যদি পারফর্ম করতে না পারি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, না দরকার নেই। তখন হোয়াট দে ডু, দে উইথড্র, তারা ওখান থেকে বের হয়ে আসে। এটাও কিন্তু ফিয়ারের একটা সাইন, আপনি খেয়াল করে দেখতে পারেন। ফিলিং আউট অফ কন্ট্রোল ওয়েন ট্রাইং সামথিং নিউ। অনেক সময় নতুন কাজ শুরু করার সময় আপনার মধ্যে ইউ ক্যানট হ্যাভ দ্য কন্ট্রোল উইদিন ইউ, আপনি নিজেকে ওটা কন্ট্রোল করতে পারছেন না, আপনি ফেল হয়ে যেতেছেন, একটা ভয় আপনার মধ্যে ঢুকে যায়। একে বলা হয় ফিলিং আউট অফ কন্ট্রোল ওয়েন ইউ ট্রাইং সামথিং নিউ। এক্সপেরিয়েন্সিং ফিজিক্যাল সিমটমস। দেখেন আপনি যখন ভয় ঢুকবে তখন কিন্তু আপনি এক ধরনের সিচুয়েশন কি হবে, ডিজিনেস, মাথা ঘুরতেছে, খারাপ লাগতেছে, হ্যাঁ, এরপর দেখা হার্টবিটটা বেড়ে গেছে, এরপর দেখা যাচ্ছে আপনি ঘামতেছেন, অথবা অ্যাংজাইটির বিভিন্ন সাইন আপনার মাঝখান থেকে প্রকাশ পাচ্ছে, বিকজ দ্য ফিয়ার ইজ বিন অলরেডি স্টোরড ইন ইউর সাবকনশিয়াস মাইন্ড। এরপরে কি বলতেছে? ইমাজিনিং দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। এরপরে আবার বিষয় হচ্ছে কি জানেন, আমরা সাধারণত সব সময় সবচেয়ে খারাপ অবস্থাকেই চিন্তা করি কোনো কাজ শুরু হওয়ার আগে। যেরকম বলে না, মায়ের শত্রুর মন যা না মনে করে মায়ের মন সে সন্তানের জন্য তাই ভাবে, আমার ছেলেটা গেল মেয়েটা গেল না জানে কি হয়, এই যে ভাবনাটা, এই ভাবনাও কিন্তু ভয়ের থেকে এসে থাকে। ফিলিং ইন্টেন্সলি সেলফ কনসিয়াস, ফিলিং ইন্টেন্সলি সেলফ কনসিয়াস অ্যাবাউট হোয়াট আদার পিপল থিঙ্ক। আপনি এটা তো আছে, পাছে লোকে কিছু বলে, এই যে মনোভাব যাদের মধ্যে থাকবে এরা কিন্তু অনেক অনেক ভালো থাকার পরেও দে আর নট বিন এবল টু ওভারকাম। সারাক্ষণ মাথার মধ্যে কে আমাকে কি বলতেছে, আমাকে নিয়ে হয়তো খারাপ কোনো ধারণা হচ্ছে, আমি আসলে যোগ্য না, ইত্যাদিতে ভাবতে ভাবতে সে আরো খারাপ অবস্থায় সে পৌঁছে যায়। ডাউন প্লেইং ইউর প্ল্যানস অর মিনিমাইজিং ইউর সাকসেস টু আদার পিপল। আপনি অনেক সময় দেখা না যে আপনার নিজের প্ল্যানটা দেখা যাচ্ছে যে আরেকজন, আপনি সবসময় মনে করেন যে বোধহয় আমারটা ভালো হবে না, আমি ঠিক আছে শর্ট করে ফেলি, এটা তো আমার হবে, কিন্তু ইউ নেভার ট্রাইং টু টেক এ অ্যাগ্রেসিভ কোনো প্ল্যান নিয়ে আগাতে চান না, বোধহয় আমি পারবো না, ও তো ভালো, ও তো অনেক সবসময় সাকসেস, আমি তো কোনদিন হই নাই। ইউ স্টার্টেড কম্পেয়ারিং, এবং যার জন্য আপনি যে প্ল্যানটা কাট করে আপনি নিজেকে ডাউন করে ফেলেন। ইউ ডোন্ট পুশ ইয়োরসেলফ টু প্রোগ্রেস। প্রোক্রাস্টিনেটিং অর গেটিং ডিস্ট্রাক্টেড, আচ্ছা আমি আজকে করবো না, কালকে, এটা দেখা যাক, ঠিক আছে এটা এমন দেখা যাচ্ছে, তাহলে আমি এটা জিনিসটা কেমন কেমন লাগতেছে, ঠিক আছে আমি পরে দেখবো। এই যে ক্যারেক্টার এগুলো, এটা কিন্তু ভয়ের থেকে হয়। ফ্রম হোয়াট ইউ নিড টু ডু, যেটা আপনার করা দরকার, ইউ প্ল্যান ইট, ডিসাইড ইট, ডু ইট। আমি আপনাদের একটা কথা বলেছিলাম কাজ করার ফর্মুলা, 4D ফর্মুলা, ডু ইট, ডিলে ইট, ডাম্প ইট অর ডেলিগেট ইট। এই চারটার দিকে যদি আপনি বুঝতে পারেন, এই জিনিস থেকে আপনি বের হয়ে আসতে পারেন। Feeling discouraged about improving or changing anything in the future, আপনি সব সময় হীনমন্যতায় ভুগেন, অনুভব করেন যে কোনো জিনিস চেঞ্জ যদি করতে চায়, আমার ভবিষ্যতে কি হতে পারে, আমি যদি করতেছি, এটা কনফিউশন সিচুয়েশনের মধ্যে আপনার সবসময় মনটা কাজ করে, এবং এই জন্য এতে বের হয়ে আসতে হবে। ওরিং দ্যাট পিপল উইল লিভ ইউ, অনেক সময় মনে আসে না যে আমি কাজটা যদি করি তাহলে আমার সাথে বলে ওরা বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে, অর রিপ্লেস ইউ উইথ সামওয়ান ইউ থিঙ্ক ইজ বেটার অর মোর কোয়ালিফাইড। আবার মনে ভাবতে পারেন, ওরে আল্লাহ আমার তো এই অবস্থা, আমি যে কাজ করতেছি অফিসে,
আমি বোধহয় ঠিক মতো কাজ করতে পারতেছি না, এর জন্য হয়তো আমার বস অথবা ম্যানেজার আমার জায়গায় আমার থেকে আরো ভালো কোয়ালিফাইড কাউকে রিপ্লেস করবো, ওটাও একটা মানুষের মধ্যে ভয় হিসাবে কাজ করে। দ্য ফিয়ার অফ ফেলিয়ার অর দ্য ফিয়ার অফ রিগ্রেট ইউ ডিসাইড। ফিয়ার অফ ফেলিয়ার এখানে কি বলতেছে, হোয়াট কজেস ফিয়ার অফ ফেলিয়ার, কি কি কারণের জন্য ফিয়ার অফ ফেলিয়ার হয়। While everyone struggles with fear of failure at some point in their life, we all have different backstories connected to that fear. এটা আছে না, এক একজনের একটা ঘটনা হওয়ার পিছনে আছে, আপনারা দেখে নিন, এটা এর ব্যাপারে আলোচনা হবে। অনেকের অভ্যাস আছে পারফেকশনিজম, মানে কাজকে 100% কারেক্ট না হলে চলবে না। ইফ উই হ্যাভ হাই স্ট্যান্ডার্ড ফর আওয়ারসেলফ, অনেকে আছে না যেমন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আমি এই স্ট্যান্ডার্ড আছে মেথে নিচে নামতে পারবো না। এই যে পারফেকশনিজমের যে ক্যারেক্টারটা, এটাও কিন্তু একটা ভয়ের কারণ। যদি না পারি, আমি যদি কালকে ডাউন হয়ে যায়, এটাও আপনাকে কিন্তু সারাক্ষণ পুল ডাউন করে। যদি কোনো কাজ যদি 100% নাও হয়, যতটুকু হয় মনোযোগ দিয়ে করবেন, তাতে স্যাটিসফাই থাকেন। কে আপনাকে কি বললো আবার করতে হবে। যেমন এই যে দেখেন, আপনার যে বোর্ডে আপনি মারতেছেন, সেন্টারে আমার পৌঁছতে হবে, যদি আমি সাইডে পৌঁছতে আমি ফেল করলাম, এটা ধারণা না। আপনি মারেন, আপনার কাজ হচ্ছে আপনার টার্গেটে ফেলেন, যেখানে যাবে সেখান থেকে ইমপ্রুভ করেন। এই যে ক্যারেক্টার থেকে যে বের হতে না আসতে পারলে, সেখানেও ভয় আপনার আসবেই। কম্প্যারিজন ইজ easy to fear failure when we care a ton about what other thing. এই যে আছে না, এই লাল অ্যাপল গ্রিন অ্যাপল, আল্লাহ কে না কি বলে, আমার হাতে দুই রঙের অ্যাপেল, আমাকে চাইছে কোনটা কোনটা দিব, এই যে কে কি বললো, এই কম্প্যারিজন থেকে আপনি বের হয়ে আসতে হবে। ডোন্ট থিঙ্ক হোয়াট আদার টক্স। পাস্ট ট্রমা, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এখানে পড়ে দেখেন, ইউর পাস্ট ইজ এ কনটেক্সট নট অ্যান এক্সকিউজেস। এটা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তা নিয়ে চিন্তার কোনো দরকার নেই। রিমুভ দিস ওয়ান। ডক্টর জন ডিলনি বলতেছে যে ইউর পাস্ট ইজ এ কনটেক্সট, ঘটনা, নট অ্যান এক্সকিউজেস। ওটা দিয়ে আপনি যে এখনকার বর্তমান যে অবস্থাকে আপনি কি করার চেষ্টা করবেন, এটা করা যাবে না। বিলিফ সিস্টেম, আপনি কি বিশ্বাস করেন, কঠিন আসলে এইসব টপিকস গুলো, এগুলো আপনি একটু ডিপলি আলোচনা হওয়া দরকার। যেমন উই ফর্ম আওয়ার ভ্যালুজ এন্ড বিলিভ এট আওয়ার ইয়াং এজ। আমরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের বিশ্বাস বোধ, আমাদের ভ্যালুজ, এগুলা তৈরি করি কোত্থেকে, আমাদের ঘরের থেকে। ইউর ফ্যামিলিজ প্যাটার্ন অফ টকিং অ্যান্ড রিলেটিং টু ইচ আদার শেপ ইউ মোর দ্যান ইউ রিয়েলাইজ। অনেক সময় আছে না, অনেক বাচ্চাকে বলে, এই তুমি আসলে তোমাদের কোনো কাজই হবে না, সাধারণত কম্পেয়ার করা আরেকজনের সাথে। এটাতে কিন্তু আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যায়। বারবার যখন একই কথা বলা হয়, তোমার দ্বারা সম্ভব না, তোমার দ্বারা সম্ভব না, তুমি একটা ইউজলেস, তখন সে মনে করে যে আমি আসলেই সেই এক অবস্থার মধ্যে। এটা নিয়ে একটা গল্প আছে, আমি এখন গল্পটা বলতে পারবো না, আদারওয়াইজ ইউ ক্যান গেট মাচ মোর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট ওয়ান। তো আমাদের মধ্যে খেয়াল করতে হবে যে আমরা যাতে এইভাবে আমাদের সন্তানদেরকে অথবা আমাদের যারা আছে ডিসকারেজিং ওয়েতে আমরা তাদের সাথে ইন্টারাক্ট না করি। যে কোনো একটা, আমরা অনেক সময় বলি যে এটা তাকে শাসন করার জন্য বলা হচ্ছে, কিন্তু এই শাসনটা আমরা অন্যভাবে করতে পারি। এই ব্যাপারে আমাদের কিন্তু অ্যালার্ট হতে হবে। এরপরে একটা অভ্যাস আছে না, যে ফ্যামিলিতে আপনি গ্রো করতেছেন, সে ফ্যামিলির অভ্যাস কি আছে জানেন, ক্যাশ টাকায় কোনো জিনিস কেনা, সব ক্রেডিট কার্ডে। এখন ছোটবেলা থেকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে 2 মাস পরে। আমাদের কার্ড আছে, আমি খরচ করে বসে আসলাম, 2 মাস পরে যাবে টাকাটা কোত্থেকে আসবে আমি চিন্তাই করি নাই। তাহলে উই ডিপেন্ড অন দ্য ক্রেডিট। আর এই ক্যারেক্টার যে ফ্যামিলির মধ্যে যারা বড় হয়ে ওঠে, ছেলেকেও দিয়ে দিছে ক্রেডিট কার্ড, মেয়েকেও দিয়ে দিছে ক্রেডিট কার্ড, বউ ইচ্ছা মতো ক্রেডিট কার্ড খরচ করতেছে, কিন্তু যে পরবর্তী পর্যায়ে পেমেন্ট করতে হবে, দিতে যখন পারবে না, তার অভ্যাসটা খারাপ হবে। কিন্তু এই ছেলে যখন বড় হয়ে যাবে, ক্রেডিট কার্ডে পেমেন্ট করা শুরু করবে, কারণ ওই পুরনো অভ্যাসটা রয়ে গেছে, কারণ হি ক্যান বাই এনিথিং অলদো হি ডোন্ট হ্যাভ মানি। তো এই অভ্যাসটাও কিন্তু একটা আপনার মধ্যে একটা অবস্থা তৈরি করে, এর থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। নেগেটিভ থটস, এই যে উই আর ইউজুয়ালি আওয়ার ওন ওয়ার্স্ট এনিমি। সহজ কথায় আমরা আমাদের শত্রু। বাকিটুকু পড়ে নিয়েন, এটা কি বলতেছে, ট্রাইং ইউর সেলফ ওর্থ টু ইউর অ্যাকমপ্লিশমেন্ট। আপনি সব সময় নিজের যে যোগ্যতা, এই যোগ্যতাকে সব সময় যে আপনি যখন অ্যাকমপ্লিশ কোনো কিছু করেন, সেটাকে আরো কনফিডেন্টলি আপনি বিশ্বাস করবেন এবং দেখতে পাবেন যে আপনার মধ্যে ভয় বলতে কিছু নাই।
আই এম ওর্দি, আমার যোগ্যতা আছে এবং আমার ভ্যালু আছে, এটা ভাববেন। আবার নেগেটিভ থটের মধ্যে কি বলতেছে, নেগেটিভ থিঙ্কিং উইল নেভার মেক ইউ লাইফ পজিটিভ। যারা নেগেটিভ চিন্তা সব সময় করে, যে কোনো জায়গায় ছিদ্র খুঁজে পায়, যে কোনো জায়গায় ভুল খুঁজে পায়, সমালোচনার ঝড় ছাড়ায় দেয়, সে মানুষগুলোর জীবনে কোনোদিন পজিটিভ জিনিস আসতে পারে না। আমার নেগেটিভ জায়গায়ও আই ক্যান সি দ্য থিং পজিটিভ এন্ড মাই মাইন্ড ইজ গোইং টু মেক ইট এন্ড আই ক্যান সি দ্য বেস্ট থিং আউট অফ ইট, এবং সেখান থেকে নিয়ে আসতে পারি। আমাদের মধ্যে আছে এখন, আমরা উই অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড আউট সামবডিজ ফল্ট, ফল্ট 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 ফল্ট, আর এই ফল্ট ফল্ট করতে তো আমি নিজেই একদিন ফল্ট হয়ে শেষ হয়ে যাব। হাউ টু ওভারকাম ফিয়ার অফ ফেলিয়ার, এইটা খুবই এক জরুরি একটা বিষয়। আমরা খুব কুইকলি এটা আমি শেষ করি, আপনারা পড়ে নিন। 1 নম্বর হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য এভরিওয়ান এক্সপেরিয়েন্সেস ফিয়ার। প্রতিটি মানুষের যে ভয়ের যে কারণটা, এটা আপনার বুঝতে হবে। গিভ ইয়োরসেলফ পারমিশন টু বি এ বিগিনার, অর্থাৎ আপনি নিজেকে পারমিশন দিয়ে একবার ফেল করেছেন, আবার নতুন ভাবে শুরু করার জন্য আপনার নিজের মধ্যে সেই পারমিশন দিতে, আমি আবারও করতে পারি। এটা হলো সেকেন্ডটা। বাকিটুকু এক্সপ্লেন করতে হলে সময় লাগবে, টেক্স টাইম। লেটস গো ফর দ্য থার্ড ওয়ান, চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যাবাউট হোয়াট ফেলিয়ার মিনস। আপনাকে বুঝতে হবে আপনার মাইন্ডসেট, ফেলিয়ার মানে শব্দটা ফেলিয়ার না, এর ডিটেলসে যায় বুঝতে হবে। মাইকেল জর্ডান, যে আপনি জানেন যে ফেমাস আপনার বাস্কেটবল প্লেয়ার, সে তার লাইফে কি হয়েছিল, সে তার 9000 শুটস ইন মাই ক্যারিয়ার, আই হ্যাভ লস্ট অলমোস্ট 3 গেমস। আমার 9000 যে আমি থ্রো করছিলাম, তার মধ্যে 300টা গেম আমি ফেল করেছিলাম। তারপরেও সে কিভাবে বের হয়ে আসছে, পড়েন, পুরোটা পড়লে আপনি জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। এ পজিটিভ মাইন্ডসেট ইন ফেলিয়ার মিনস দ্যাট ফেলিয়ার বিকামস দ্য গ্রেটেস্ট টিচার অ্যাভেলেবল। বাইরন পালসিফা সে বলছে, এগুলা ফেমাস ফিলোসোফার, টপ ক্লাস মানুষরা তাদের জীবন সম্বন্ধে যে ঘটনা এইভাবে লিখে গেছে, আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারি। টক টু পিপল উইথ এক্সপেরিয়েন্স। সবসময় যখন আপনি কনফিউশন হবেন, আপনি ট্রাইং টু মেক ইউর ফ্রেন্ড, মেন্টর, পোস্টার অর স্পাউস। যখন আপনার কোনো বিষয়ে আলোচনা দরকার, বন্ধুর সাথে কথা বলেন, মেন্টরের সাথে কথা বলেন, আপনার গুরুর সাথে কথা বলেন, আপনার স্ত্রীর সাথে কথা বলেন, নিয়ে একটা মতামত নেন। এটা একটা ভালো একটা অভ্যাস। তাহলে কি হবে জানেন, আপনার ভয়ের থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। পারপাস ড্রিভেন, এটা খুবই জরুরি বিষয়। আপনি কিসের জন্য এই কাজটা করতেছেন? যে আমি শুধু অর্থ কামাই করার জন্য যদি আপনি মনে করেন যে আমার সারা জীবন আমি ব্যয় করতেছি, আপনার জীবনে কোনো লক্ষ্যই নেই। আপনি সেখান থেকে কতটুকু আপনাকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার দেশকে দিতে পারতেছেন, সেটাই হচ্ছে একটা পারপাস থাকতে হবে। যেরকম আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির মেইন পারপাসটা হচ্ছে যে 1 নাম্বার ছিল যে আমরা সিক মানুষ, যারা অসুস্থ মানুষ যারা আছে, সেই মানুষগুলোকে ভালো করার জন্য আমাদের ডাক্তাররা যা শেখাচ্ছি, তাদের তৈরি করার জন্য আমরা এই একাডেমিটা তৈরি করেছি। প্রতি ঘরে ঘরে আমরা একজন করে ডাক্তার বানাবো, সেটার জন্য অনলাইনে আমরা ক্লাসে অ্যারেঞ্জ করেছি। কেন করেছি? আপনি মনে করেন একটা এমনি ডাক্তার বের হয়ে আসতে 5 বছর, 6 বছর, 7 বছর লাগে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। কিন্তু এই যে রিয়েল হোমিওপ্যাথির যে প্র্যাকটিসটা, প্রতিটা ঘরে যদি একজন করে একটা ম্যাট্রিক পাস অথবা ইন্টারমিডিয়েট পাস ছেলেও যদি থাকে, তাকে যদি শিক্ষায় শিক্ষিত আমরা করতে পারি পুরো বাংলাদেশে, সময় সেটা বলে দিবে। আমরা ছোট্ট পরিসরে শুরু করেছি, এবং এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে প্রতিটা বাড়ি যখন সুস্থ হবে শারীরিক এবং মানসিক ভাবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। সমাজ সুন্দর হলে আপনার ডিস্ট্রিক্টটা সুন্দর হবে, ডিস্ট্রিক্ট সুন্দর হলে দেশটা ভালো হতে বাধ্য। কিন্তু আমরা সেদিকে ফোকাস নেই। আমরা উই আর বিন ভেরি স্ক্যাটার্ড ওয়ে, উই আর ট্রাইং টু রান বিহাইন্ড সামথিং, যেখান থেকে আমাদের কোনো সুখ তো দূরের কথা, অসুখও আমাদের এমন ভাবে চ্যাপ্টার ধরে আছে, সেখানে ভালো কোনো কিছু চিন্তা আমরা করতে পারি না। তাহলে আমাদের ফোকাসটা হওয়া দরকার যে উই আর ট্রাইং টু ডু সামথিং দ্যাট হ্যাজ এ পারপাস। ওয়ে দ্য প্রনস অ্যান্ড কনস, এই যে আপনি এটা দেখেছি, আপনার দুর্বলতা এবং আপনার শক্তি কোনটা কিভাবে আছে, এটাকে ব্যালেন্স করে। আমি এর আগে আপনাদের বলেছিলাম গামছা থিওরির কথা, সুখ এবং পয়সা যেদিকে টানবেন, একদিক টানলে একদিকে ছোট হয়, আবার যদি বেশি করে টানার চেষ্টা করেন, হার্ট অ্যাটাকে আপনি শেষ হয়ে গেলেন। আস্ক হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যান দ্যাট ক্যান হ্যাপেন। সবসময় নিজেকে প্রশ্ন করবেন যে সবচেয়ে খারাপ কি হতে পারে, আমি যে ভাবতেছি কি হতে পারে। আমার টাকা সব শেষ হয়ে, ঠিক আছে, অসুবিধা কি, আমার টাকা তো, আমাকে তো কাউকে অ্যান্সার করতে হবে না। আমি যদি কারোর টাকা নিয়ে এসে শেষ করি, তখন তার অ্যান্সার করতে হবে। তেমনি ভাবে আমি সফলতা অর্জন করি না, কালকে করব। দিস ইজ দ্য ওয়ে ইউ মাস্ট টক ইয়োর সেলফ
এবং এটা যদি করতে পারেন তাহলে আপনি ফিয়ার থেকে ইজিলি বের হয়ে আসতে পারেন। 8 নাম্বার কি বলছে? রিকগনাইজ দ্য কস্ট অফ নট ট্রাইং। আচ্ছা 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 আচ্ছা, আমি কি বলতেছি যে না, আপনাকে খেয়াল করতে হবে যে আমি চেষ্টা যে করতেছি না এর জন্য আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে হবে। ফিয়ার কিলস মোর ড্রিমস দ্যান ফেইলিয়ার এভার উইল। ভয় কিন্তু আপনার স্বপ্নকে মেরে ফেলতেছে, ব্যর্থতা আপনার এখানে আসছে। জোজেফ পেরি কি বলতেছে দেখেন, বলতেছে when you suppress the bad in your life, আসলে সব কথা নিয়ে ডিটেল আলোচনা করা দরকার। আপনি যখন খারাপ জিনিসটা আপনার জীবনের মধ্যে বসিয়ে রাখেন, চাপা দিয়ে রাখেন, ঘটনা ঘটে গেছে চাপা দিয়ে রাখেন, কাউকে বলেন না অথবা এতে বের করার চেষ্টা করেন না, তার মানে কি হলো? ইউ সাপ্রেস দ্য গুড ইন ইউর লাইফ। তাহলে আপনার জীবনে ভালো জিনিস হওয়ার থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন। নিউট্রালিটি কামস উইথ এ কজ। যেহেতু খারাপটাকে আপনি সাপ্রেস করেছেন, ভালো হওয়ার সুযোগটা আপনি দেন না, এটা নিউট্রাল হয়ে গেল, কিন্তু কজটা কি হলো? নট লিভিং এ ফুল লাইফ। তার মানে আপনি জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পারেননি। খুব কঠিন কথা, কিন্তু আমার এই স্লাইডটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি। আপনারা চিন্তা করবেন, আপনারা দেখেন এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম পেয়ে যাবেন, কিন্তু উত্তর পেয়ে যাবেন। ডোন্ট ট্রাইং টু গেট এভরিথিং ইন ওয়ান শট, লার্ন টু অ্যাডজাস্ট অন দ্য ফ্লাই। কিভাবে আপনি ফ্লাই করে দেখেন, এই যে আপনার এই যে এরোপ্লেন যে আমরা বানাই, এটা কিভাবে ফ্লাই করে তার অ্যাঙ্গেল গুলা দেখেন বিভিন্ন ভাবে আছে। এটাকে এত শর্ট টার্মে বোঝানো সম্ভব না, বুঝবেন এটা ভালো করে দেখলে এটা বুঝে যাবেন। এরপরে কথা হচ্ছে 10 নম্বর, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান কন্ট্রোল ইভেন ওয়েন ইউ আর স্কেয়ার্ড। খেয়াল করবেন আপনি যতটুকু সম্ভব সেটা আপনি কন্ট্রোলে যেটা আছে কন্ট্রোল করেন, যা কন্ট্রোলে নাই তার মধ্যে যাবেন না। যেমন এই যে স্লাইডটা লেফট সাইডে দেখতেছেন, হোয়াইট কালারের যেটা আছে সেই জায়গায় উল্লেখ করা আছে আউট অফ মাই কন্ট্রোল, যেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই। কি নাই? কি নাই আমার নিয়ন্ত্রণে? দ্য পাস্ট, অতীত আমার নিয়ন্ত্রণে নাই। দ্য ফিউচার, আমি কিছু করতে পারি না। দ্য অ্যাকশন অফ আদার্স, আর একজন আমার জন্য ক্ষতির কাজ করতে, আমি কিছুই করতে পারতেছি না, ওরা করে আমার কন্ট্রোল করতে দেন, আমি সেফ থাকার চেষ্টা করব। দ্য ওপিনিয়ন অফ আদার, কে কি মনে করলো আমার কোনো কন্ট্রোল নাই। দেখেন কথা বলে দেখেন, বিউটিফুল স্লাইড, আপনারা ভালো করে দেখবেন। হোয়াট হ্যাপেন্স অ্যারাউন্ড মি, আর আপনার পাশে যে ঘটনা ঘটতেছে এটা ইজ নট ইউর কন্ট্রোল। আপনি ঘর ফালাই দিয়ে ওটা ম্যানেজ করতে যাবেন, জীবন তো শেষ হয়ে যাবে। ইউ বেটার কন্ট্রোল ইউর সেলফ। হোয়াট আদার পিপল থিঙ্ক অফ মি, অন্য মানুষকে আমাকে নিয়ে ভাবতেছে, এনে যদি চিন্তা ভাবনা করে রাত বিরাত পার করে দিয়ে আমি কিছুই করতে পারবো না। ইউ বেটার ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দ্য আউটকাম অফ মাই এফোর্টস, এরপর আমি ভাবতে পারি তো আমি যে কাজ করতেছি এর কি জানি বের হয়ে আসে না আসে, এনে কি করতে হবে, এনে আগে যদি ভাবা শুরু করবে তো কাজই হবে না। দেন হাউ আদার টেক কেয়ার অফ দেমসেলফ, এরপর আপনি ভাবতে পারেন অন্যরা নিজেকে এত ভালো লাইফ লিড করতেছে, অমুক করছে তমক করতেছে, আমার তো হলো না, এটা ভাবলে তো ইটস নট ইউর কন্ট্রোল। আপনার কন্ট্রোলে কি আছে দেখেন, লেখা আছে ইন মাই কন্ট্রোল। 1 নাম্বার, মাই বাউন্ডারিজ, আমার সীমা কতটুকু। মাই থট অ্যান্ড অ্যাকশন, আমি কি চিন্তা করতেছি আর কাজ করার যোগ্যতা কতটুকু রাখতেছে, কাজ করতেছি। দ্য গোল আই সেট, আমি লক্ষ্য কি স্থির করেছি। দ্য গোল আই সেট, আমি কি লক্ষ্য স্থির করেছি, এরপর আমি কাজ করতে পারবো। হোয়াট আই গিভ মাই এনার্জি টু, আমি আমার শক্তিটা কোন কাজে ব্যয় করছি। হাউ আই স্পিক টু মাই সেলফ, আমি বলেছি না আয়নার সামনে আপনি আপনার সাথে কথা বলেন, এই কথাটা আমি বলেছি তখন। হাউ আই স্পিক টু মাই সেলফ, আপনি আপনাকে ভালোবাসেন, আপনাকে দেখেন, আপনাকে প্রশংসা করেন, আপনাকে দেখেন করতে পারি, এই যে পজিটিভ মাইন্ডসেট আপনি দিচ্ছেন, ইউ বিলিভ মি, আপনি যেটা ভাববেন সেটা হবে। হাউ আই হ্যান্ডেল চ্যালেঞ্জেস, এরপরে বিভিন্ন চ্যালেঞ্জ আমি কিভাবে আমি এটাকে মোকাবিলা করি, এটা হলো আপনার সার্কেল। আর আউট অফ মাই কন্ট্রোল, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ব্রেক বিগ থিংস ডাউন ইনটু স্মলার স্টেপ, দেখেন রাইট সাইডে স্লাইডটা দেওয়া আছে, দেখেন এই সিঁড়ি আছে, একটা সিঁড়ি আছে অনেক লম্বা লম্বা ফাঁক দেয়, একটা স্টেপে উঠতেই আপনি অনেক কষ্ট করতে হয়, আপনার হাতে উঠতেছে না, উঠে কষ্ট হচ্ছে, কিন্তু এটাকে যদি আপনি দেখেন ছোট ছোট সিঁড়ি যদি আপনি লাগায় দেন, টুক 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 করতে আপনি উপরে উঠে যাবেন। তার মানে যে কোনো বড় কাজ করতে চান, ছোট করে ভাগ করে নেন, the work become very simple to you. Fear, face your fears and make things happen. ভয়কে জয় করেন এবং go forward, move forward. Listen, even when you feel stuck,
overwhelmed and terrified of doing that thing you want to do. You don't have to stay stuck. You don't have to wait until you suddenly feel courageous to take action. Taking action is what gives you courage. যখন আপনি অ্যাকশন নেবেন তখন আপনার সাহস বেড়ে যাবে. You can learn to build confidence in yourself and more importantly in the God who created you with and for a purpose. যে আপনাকে সৃষ্টি করেছে তার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে আপনাকে দেখি কাজ করাবে. If you are looking for extra support, then you do what you do. Dr. John Deloney books, Build a Non-Anxious Life, gives you 6 daily choices you can make what that will help build your confidence. ঠিক আছে, এটা কিন্তু আপনি এর মাঝখান দিয়ে বইটা পড়লে আপনি এর কাছ থেকে বের হয়ে আসতে পারবেন. Face your fears. ভয়কে জয় করেন, এই পথ আপনার পাড়ি দিতে হবে. এরপরে হাউ ক্যান আই রিমুভ ফিয়ার ফ্রম মাই মাইন্ড, মনের থেকে আমি কিভাবে ভয় দূর করব, তার কিছু টেকনিক্স আছে, বিভিন্ন ধরনের টেকনিক্স আছে, আমরা দেখব খুব কুইকলি. আমি এখানে শেষ করে দেব. কমন সিএম প্র্যাকটিসের মধ্যে একটা আছে, আমরা এই ভয়টাকে আমরা রিমুভ করার জন্য যে প্র্যাকটিস আমরা করতে পারি, একটা হচ্ছে বায়োলজিক্যাল বেস অ্যাপ্রোচেস. ঠিক আছে, এর মধ্যে কি আছে, ডায়েট আছে, হার্বস আছে, বিভিন্ন রকম হার্বাল আছে, সেটা নিতে পারেন. ভিটামিন নিয়ে এটা আপনি শারীরিকভাবে আপনি এটাকে একটা অবস্থায় ফিরে আনতে পারেন. এরপরে হচ্ছে একে বলে এনার্জি থেরাপি. আপনারা হয়তো জানেন অনেকে যে এনার্জি থেরাপির মধ্যে আছে কি আছে, রেইকি, দূরের থেকে আপনি এনার্জি ট্রান্সফার করা যায়. কোয়ান্টাম টাচ, এনার্জির মাধ্যমে ওটা করা যায়. ম্যাগনেট থেরাপি একটা আছে. এরপরে আছে চাইনিজ চিগং অথবা কিগং বলে, হ্যাঁ, চিগং অথবা কিগং বলে. এরপরে অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে কি আছে, যেটা আমাদের রিয়েল হোমিওপ্যাথি বলেন, এটা আছে. হোমিওপ্যাথির মাধ্যমে আমরা এটা ট্রিট করতে পারি. ন্যাচারোপ্যাথি আছে, আয়ুর্বেদা আছে. এরপরে মাইন্ড বডি ইন্টারভেনশন, মাইন্ড এবং বডিকে একসাথে কানেক্ট করে আমরা আমাদের এই ভয়কে বের করে আনতে পারি. সেখানে আছে কি আছে, যোগা আছে, স্পিরিচুয়ালিটি আছে, দেন রিল্যাক্সেশন একটা প্র্যাকটিসেস আছে, এর থেকে আপনি বের আসতে পারেন. এরপরে আরেকটা প্রসেস আছে যেটাকে বলা হয় ম্যানিপুলেটিভ অ্যান্ড বডি বেস থেরাপিস. ঠিক আছে, একে কি মাসাজিং করে, যেটা মাসাজিং করে বিভিন্ন ভাবে. ক্যারিওপ্র্যাকটিস একটা আছে, অ্যান্ড অস্টিওপ্যাথি, এটাও একটা ইয়ে আছে, প্রসেসের মাধ্যমে করা হয়. আমি কিছু ছবি দেখাচ্ছি, আপনার খুব কুইকলি দেখেন. এরপরে এটা খুবই সিরিয়াস ছিল, আসলে আমাদের সময় কম, আমাকে খুব কুইকলি শেষ করতে হচ্ছে. টাইপস অফ কমপ্লিমেন্টারি থেরাপি কোন কোন ইয়ের মধ্যে আমরা করতে পারি. একটা আছে ইসলামিক মেডিকেল প্র্যাকটিসেস. এই যে আমাদের ইসলামিক ওয়েতে এই মেডিকেল একটা প্র্যাকটিস আছে, যেখানে ব্রিদিং এক্সারসাইজ, রুকিয়া একটা প্রসেস, এর মাধ্যমে আমরা করতে পারি. ট্রেডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিসের মধ্যে ইয়োগা আছে, মেডিটেশন আছে. ট্রেডিশনাল চাইনিজ প্র্যাকটিসের মধ্যে আছে আপনার চিংগং, আর আছে আকুপ্রেশার, তারপরে হার্বসও তারা ইউজ করে. কমপ্লিমেন্টারি মেডিসিনের মধ্যে আছে অ্যারোমা থেরাপি, রিফ্লেক্সোলজি এবং অন্যান্য আপনার মনে করেন হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদ এর মধ্যে চলে আসে. এরপর কমপ্লিমেন্টারি থেরাপি হেল্পস ইন রিডিউসিং জব স্ট্রেস, এটার মধ্যেও আপনি আছে মেন্টাল এফেক্ট কি হয়, ইমোশনাল এফেক্ট কি হয়, ফিজিক্যাল এফেক্ট কিভাবে হয়, কোন জায়গায় হয়, আপনি দেখে নিন. এই বায়োলজিক্যাল বেস থেরাপির মধ্যে দেখেন, আপনার যদি ভয় পেয়ে যান, এই হার্বসটা যদি আপনি নেন, এই ভয়ের থেকে আপনি উত্তরণ হতে পারেন. আমি নামটা দিয়েছি এখানে, গাছ আর একটা গাছের ওই দেখা গেছে. স্পেশাল ডায়েট, আপনার ভয় থেকে রিমুভ করার জন্য এই ধরনের ফুড আপনি যদি খান, আপনি ন্যাচারাল ফুড খান, ওভার কুক ফুড না খান, অয়েলি সাবজেক্ট না খান, র ফুড যদি খেতে পারেন, আপনার থেকে কিন্তু বডির এবং মেন্টাল স্ট্রেংথ ভালো হলে আপনি ভয় আপনার থেকে দূরীভূত হয়ে যাবে. আবার আপনার ভয় আছে যে আমি যে খাওয়া খাচ্ছি, যে কেক, পিৎজা, বার্গার, ডোনাটস, এই যে এগুলা খেয়ে আমার ক্ষতি হতে পারে, এটাও একটা ভয় আছে না? সেখান থেকে বের হওয়ার জন্য আমরা কি করতে হবে, কি কি ধরনের ভিটামিন আমাদের এই ধরনের অবস্থাকে, লো মুডটাকে ভালো করে. এখানে বি ভিটামিন কোথায় আছে, ক্যালসিয়াম কোনটা আছে, ভিটামিন ডি কোথায় আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামে আপনি কি বেনিফিট করে, জিঙ্ক কি, ভিটামিন সি কিভাবে আছে, এটা নিয়ে আসলে ইলাবোরেশনের দরকার আছে, আপনি ভেবে নিয়েন, দেখে নিয়েন. এরপরে আমি আরো কুইকলি বলতেছি, এই যে তিনটা জিনিস, বায়োলজিক্যাল, সোশিয়াল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে আপনার অবস্থানটা আছে, এখানে দেখেন বায়োলজিক্যাল টার্মসে আপনি ফিজিক্যাল হেলথ, ডিসএবিলিটি, জেনেটিক
জেনেটিক এবং বিভিন্ন এক্সপোজারের জন্য কিন্তু আপনার হেলথ সাইডে এফেক্ট হচ্ছে। কেন হচ্ছে দেখেন, ড্রাগ এফেক্টস, আপনি ওষুধ নিচ্ছেন, আপনার টেম্পারমেন্টের মধ্যে আপনি চেঞ্জেস আসছে, সোশিয়াল এফেক্টস কি আসতেছে, আপনি সোশিয়াল এফেক্ট ও হেলথ আসতেছে, আপনার ড্রাগের এফেক্টও এর মধ্যে আসতেছে, তারপরে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে আপনার একটা বিশাল একটা ক্ষতিকর অবস্থা আসতেছে। এরপরে কি আসতেছে, আপনার মধ্যে ট্রমার সৃষ্টি হচ্ছে। তো এভাবে আপনার দেখবেন, দেখলে সবগুলো বুঝতে পারতেছেন। এরপরে এনার্জি থেরাপি, হোয়াট টু নো, এনার্জি থেরাপির মধ্যে রেকি আছে, আমরা বলেছি আগে, আকু প্রেশার আছে, দেখেন এই পয়েন্ট গুলো আছে, আকু পাঞ্চার আছে, এটা আছে। ম্যাগনেটিক থেরাপি যে বলেছিলাম, কিভাবে ম্যাগনেটিক থেরাপি কাজ করে স্লাইডের মধ্যে উল্লেখ করা আছে। তারপরে আপনার চিগং চিগং চাইনিজ মেডিকেল চিগং থেরাপি, এটা কিভাবে কাজ করে এটা আপনার একটু দেখে নিন। দ্য বডি, সোল এন্ড স্পিরিট কিভাবে কাজ করে, এটারও স্লাইড দিলাম, দেখে নিবেন। ইন্টিগ্রেটেড মেডিসিন, দেখেন এখানে দেখেন মেডিসিনের অনেকগুলা আছে, ওয়েস্টার্ন মেডিসিন আছে, অ্যালোপ্যাথিক মেডিসিন আছে, অস্টিওপ্যাথিক মেডিসিন আছে, রিজেনারেটিভ মেডিসিন আছে, হলিস্টিক মেডিসিন, ন্যাচুরোপ্যাথিক মেডিসিন আছে, ফাংশনাল মেডিসিন আছে, ওয়েস্টার্ন মেডিসিনও আছে। তো এই যে মেডিসিনগুলো যে আপনার দিয়ে আপনার বিভিন্ন ধরনের কাজ হয়, those who are interested, আপনি এক একটা সেকশনকে নিয়ে পড়ালেখা করলে আপনি বুঝবেন যে কোনটাতে আপনি কি ধরনের বেনিফিট আসতে পারে। ডিফারেন্ট টাইপস অফ কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, এটা তো আছে আপনারা জানেন। আমাদের এরপর কি আসতেছে, হোমিওপ্যাথি, দ্য থেরাপিউটিক মেথড অফ দ্য হিলিং, আপনারা জানেন যারা ডক্টর আছেন কিভাবে আমরা মানুষের উপরে কাজ করি। আয়ুর্বেদা, এই আয়ুর্বেদাটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে আয়ু, আয়ু মানে আমাদের আয়ু বলে না, লাইফ, আয়ুর, বেদা মানে নলেজ, আয়ুর্বেদা এটাও একটা চিকিৎসা পদ্ধতি। এই আয়ুর্বেদের বিভিন্ন প্রসেস আপনার আছে, আপনারা দেখে নিয়েন, আমি ছবিগুলো দিয়েছি জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, এটা কিভাবে কাজ করে, মাইন্ড, বডি অ্যান্ড সোলের উপরে কাজ করে। এরপরে মাইন্ড, বডি অ্যান্ড কানেকশন বিল্ড ইনটু ব্রেইন, এটা কিভাবে মন, শরীর কিভাবে ব্রেনের সাথে কানেক্ট করে কিভাবে কাজ করে সেটার উপর এখানে উল্লেখ করা আছে। দেখেন আপনি ইউ দ্য সেন্টার পয়েন্ট, মন কিন্তু আপনাকে ফোকাস করছে, বডি কিন্তু আপনাকে ফোকাস করতেছে, স্পিরিট আপনাকে ফোকাস করতেছে, সোল আপনাকে ফোকাস করছে। দেখেন এই স্লাইডগুলো আপনি ভালো করে খেয়াল করলে আপনার কিন্তু সব প্রশ্নের উত্তর একটা একটা করে পেয়ে যাবেন। মাইন্ড বডি ইন্টারভেনশন ইন থেরাপি, এটাও একটা প্রসেসে আপনি কাজ করতে পারেন, যেটা আপনি এরপরে আসতেছে যোগা মাধ্যমে আপনি ফিয়ার ফ্যাক্টরকে আপনি রিমুভ করতে পারেন। রিল্যাক্সেশন, এটাতেও আপনার ফিয়ার ফ্যাক্টর আপনি বের হয়ে আসতে পারে। তারপরে চলে আসতেছে ম্যানিপুলেশন অ্যান্ড বডি বেস মেথডস, এটা দেখে নিয়েন, আপনার ম্যাসাজের মাধ্যমে এটা হয়। মেডিটেটিভ মুভমেন্টের মধ্যে মাইন্ড বডি মেডিসিনে চলে আসতেছে, আকুপাংচার, আকুপ্রেশার, এনার্জি থেরাপির মধ্যে চলে আসতেছে, ডায়েট সাপ্লিমেন্ট যেটা বায়োলজিক্যাল বেস থেরাপির মধ্যে চলে আসতেছে। ম্যানিপুলেটিভ অ্যান্ড বডি বেস থেরাপি আপনি দেখতে পারেন, এটাকে এইভাবে তারা করে থাকে। অ্যারোমা থেরাপি, ম্যাসাজের কথা যে বলতেছি সেটাও দেখেন, এটা বিউটিফুলি এটা ভাবে করে, ফ্লেভার এবং তার ওয়ে অফ ম্যাসাজিং, এটা আপনাকে সাংঘাতিক ভাবে আপনাকে বেনিফিট করে। ক্রিওপ্যাট্রিক ট্রিটমেন্ট যেটা হয়, এটা হাড়, বডির বিভিন্ন যে ব্লকিং গুলাকে তারা ক্লিয়ার করে। অস্টিওপ্যাথি যেটা, সেটা এইভাবে তারা প্রেসিং করে, এটা আপনাদের দেখার জন্য আমি এটা করেছিলাম, সময় থাকলে ভালো করে আমরা এক্সপ্লেন করতে পারতাম। স্পিরিচুয়ালিটি ভার্সেস দ্য ইমোশনাল হেলথ, এই যে একটা বিষয় আছে, আপনি ইমোশনাল হেলথ আর স্পিরিচুয়ালি কিভাবে কাজ করে, এই জিনিসটাকে আমি একটু আপনি পড়ে শোনাই, আপনাদের এই জিনিসটা একটু বোঝা দরকার। You do not need to know precisely what is happening. Carefully শুনেন, you do not need to know precisely what is happening or exactly where it is all going. What you need is to recognize possibilities and challenges offered by the present moment and to embrace them with courage, faith and hope. থমাস মেটন বলেছেন, এটা আমার, আপনি পড়ে বোঝার চেষ্টা করেন। এরপরেরটা দেখেন, স্লাইড প্রায় শেষের দিকে। Too many of us are not living our dreams because we are living our fear. আমরা কিন্তু আসলে জীবনটাকে আমরা উপভোগ করতে পারি না, ভয়ের উপরেই আমরা অবস্থান করছি। কে বলছেন? লিজ ব্রাউন বলেছেন। সো ফাইন্ড ইউর পারপাস, আপনি কি চাচ্ছেন সেটাকে লক্ষ্য করেন। শেষ করার আগে এই জিনিসটাই দেখি আমি আপনাদের পাঠিয়েছি, বিউটিফুল মেসেজটা। আই মাস্ট নট ফিয়ার, ফিয়ার ইজ দ্য মাইন্ড কিলার, ফিয়ার ইজ দ্য লিটল ডেথ দ্যাট ব্রিংস টোটাল obliteration. I will face my fear.
I will permit it to pass over me and through me. And when it has gone past, I will turn the inner eyes to see it pass. Where the fear has gone, there will be nothing. Only I will remain. Energy doesn't lies. আপনার যে এনার্জি আমাদের পাস হচ্ছে একে অন্যের সাথে আমরা যে ট্রান্সমিট করতেছি কোনো মিথ্যা কথা বলে না। আজকে আপনারা যারা আমার সাথে ছিলেন প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের এই এনার্জি ইনস এন্ড আউট হয়েছে। আশা করি আজকের প্রেজেন্টেশন সেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে দেখার চেষ্টা করবেন, আমি পিডিএফ আপনাদের জন্য পাঠিয়ে দেব। আল্লাহ হাফেজ।